হ্যালো, আসসালামু আলাইকুম। আর্সেনাল ওয়ালাইকুম বাংলাদেশের আসসালাম। আর্সেনাল বাংলাদেশের পক্ষ থেকে উইকলি লাইভ পডকাস্ট আমরা চলে আসছি as we promised, and we have two brand new guests with us along with our very own নিহাল। আমাদের সাথে আছে, আমি ছোট করে ইন্ট্রো করে দিই, আমাদের সাথে আছে হিমেল খান অল দ্য ওয়ে ফ্রম অস্ট্রেলিয়া। আর আমাদের সাথে আছে ইশতিয়াক আহমেদ, ভেরি ইয়াং গুনার। হাই ইশতিয়াক ভাই, কি অবস্থা? Hey, Tom, Assalamu alaikum. How are you guys? ভেরি গুড। আর্সেনাল একটা খুব একটা হরিবল নাইট আজকে আমরা পার করতেছি। এক্সপেক্টেড একটা 3 পয়েন্টস, আমরা একটা রেলিগেশন ব্যাটেলের একটা টিম, তাদের সাথে আমরা হোমে আমরা 3 পয়েন্ট আমরা পেলাম না। ভেরি 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 ফ্রাস্ট্রেটিং। বাট ফ্রাস্ট্রেটিং হতো না যদি একটু এদিক ওদিক হতো। আহ যদি ভিএআর আমাদের গোলটা ক্যান্সেল না করতো, আমি প্রিটি মাচ শিওর আমরা আজকে 3-4 গোল দিয়ে ফেলতাম হয়তোবা, যে টেম্পোতে ছিলাম। এন্ড দেন আই ডোন্ট নো, সামথিং ডিডন্ট ওয়ার্ক। তা আমরা ফ্রাস্ট্রেশনের কথা, অনেক কিছু আছে ফ্রাস্ট্রেশনের কথা হয়তো বা বলতে পারবো। আমাদের ফ্রাস্ট্রেশনের আরো একটা টপিক হচ্ছে, ফ্রাস্ট্রেশনের আরো একটা রিজন হচ্ছে ট্রান্সফার। এই 15-20 বছর ধরে এই চলে আসতেছে। 20 বছর বলবো না, বাট লিস্ট 1 ডেকেডের উপর থেকে আমরা এই ট্রান্সফার নিয়ে আমরা সবসময়, আমরা কখনোই স্যাটিসফাইড না। আমরা যাদেরকে আমাদের কেনা দরকার, যে পজিশনে আমাদের প্লেয়ার কেনা দরকার, আমরা কখনো সেই পজিশনের প্লেয়ার কিনি না, অন্য এক জায়গার প্লেয়ার কিনি। যেইখানের আমাদের প্লেয়ার কেনা, যেই সিজনে আমাদের ট্রান্সফার খুব বেশি প্রয়োজন, সেই সিজনে আমরা ট্রান্সফার করতে পারি না, একদম শেষ পর্যন্ত আমরা নেগোসিয়েশন কে নিয়ে যাই, দেন লোনে নিয়ে আসি সামওয়ান যে আবার কিনা ইনজুর্ড থাকে। সো আমরা এই সবকিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রথমে স্কোয়াড থেকে আসি। স্কোয়াড থেকে আসার আগে আমি একটু ছোট করে, যেহেতু আমাদের সাথে দুইজন নতুন গেস্ট আছে, আমরা তাদের থেকে খুব সংক্ষেপে আপনারা কেন আর্সেনালকে মানে প্রথমে আমি আমাদের ইয়াং যে গুনার ইশতিয়াক আমাদের সাথে আছে। ইউ আর এ ভেরি ইয়াং গাই। তো আমি শিওর যে আপনি যখন থেকে আর্সেনাল খেলা শুরু করছেন না কেন, আর্সেনাল হয়তো বা কোনো ট্রফি জিতে নাই, এবং আহ, তো আমি জানতে চাবো যে আপনি আর্সেনাল কেন এবং কিভাবে, কখন থেকে আপনি সাপোর্ট করা শুরু করলেন, আপনি সংক্ষেপে যদি সবাইকে একটু বলেন আর কি। সত্যি কথা বলতে আসসালামু আলাইকুম সবাইকে। আমি আর্সেনাল সাপোর্ট করা শুরু করছি অ্যারাউন্ড 2014। সো তখন থেকে মানে অ্যাকচুয়ালি আমার ফুটবল দেখাটা রেগুলার হয়েছিল, অ্যারাউন্ড 2012 থেকে রেগুলার হয়েছিল। তখন থেকে টুকটাক আমরা দেখতাম, বাস দেখতাম, কিন্তু পরে একদিন হঠাৎ করে একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চোখে পড়লো। বাট এই আর্সেনালের যে লোগোটা, এটা খুবই একদম আই ক্যাচিং ছিল, and এটা দেখে আর প্লাস আর্সেন ওয়েঙ্গার, যখন আমি শুনেছি, এটা সবাই শুনছে, যখন এটা ফার্স্ট আই থিঙ্ক সবাই সাপোর্ট করে, তখন এটা দেখে যে আর্সেন ওয়েঙ্গারই মনে হয় আমরা চিন্তা করতাম যে ওনার অফ দ্য ক্লাব, মানে আর্সেন ওয়েঙ্গার আর্সেনাল, মানে অ্যাকচুয়ালি ইটস ওয়াজ লাইক দ্যাট। মানে ওই হিসাব করে আমি ধরেন আর্সেনাল সাপোর্ট করা শুরু করলাম, পরে তাদের ধরেন খেলা দেখে আই ফেল ইন লাভ উইথ দেম। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। সো নাইস টু হিয়ার ফ্রম ইয়াং গানার্স, যে ইয়াং গুনার্স যারা এখনো আর্সেনাল, মানে আমরা আমরা একটা এরাই চলে আসছি যখন আমি শুনি যে মানুষ লেস্টার সাপোর্ট করে, তারা স্পার্স সাপোর্ট করে। মানে আমি আমি যে সময় থেকে আমি ফুটবল দেখা শুরু করছি, মানে আমি আই কুডন্ট ইভেন ইমাজিন যে কেন একজন স্পার্স সাপোর্ট করবে। তখন হ্যাঁ, কিছু কালেভদ্রে অ্যাস্টন ভিলা সাপোর্টারও পাওয়া যেত, বাট স্পার্স কেন সাপোর্ট করবে আমি কখনো ভাইবা পাইতাম না। বাট ইয়া মেক সেন্স এখন। এখন থেকে আমরা ফুটবল দেখা শুরু করতে, এখন ফুটবল দেখা শুরু করে আর্সেনাল যদি কেউ সাপোর্ট করে, ইটস এ হিউজ থিং। হিমেল ভাইয়ের কাছে আসি। জি ভাই, ভাই। আপনি সে অল দ্য ওয়ে অস্ট্রেলিয়া থাকেন, কবে থেকে অস্ট্রেলিয়া থাকেন, কবে থেকে আপনি আচ্ছা আর্সেনাল সাপোর্ট করা শুরু করলেন, কিভাবে করলেন, আচ্ছা ভাই। সংক্ষেপে বলেন। আমি ভাই 2010 থেকে অস্ট্রেলিয়া থাকি। তো বার্সেলোনায় খেলা দেখা আমার জন্য আসলে খুবই কষ্টের একটা ব্যাপার, কারণ বেশিরভাগ খেলা দেখা যায় রাত 4টার দিকে থাকে, 5টার দিকে থাকে। এবং এই যেমন দেখেন আজকেও হচ্ছে আমার অবস্থা যাক, আজকে অত খারাপ ছিল না, আজকে এখান টাইমে 10:30 শুরু ছিল। তো ভাই আমি আসলে যখন ক্লাস 7-এ পড়ি 2002-এ, তখন আর কি আমাদের এক বড় ভাই, উনি তখন হচ্ছে আমাদের বাসা তখন ডিসেল প্রথম আসছে আর কি। আর্সেনাল নামে যে একটা টিম ছিল এর আগে আমি জানতাম না। তো রাইট। দেখতাম যে উনি হচ্ছেন লন্ডনে এমবিএ করতেন। তো ভাইয়ের আমি খুব ফ্যান ছিলাম, ভাইয়ের সাথে ক্রিকেট খেলতাম। তো ভাই দেখতাম যে তখন আর্সেনাল আর্সেনাল করতো। বাহ। তখন হচ্ছে আমি ক্রিকেট ফ্যান ছিলাম আগে বেসিক্যালি। তো রাইট, চ্যানেল রাইট। ঘুরে দেখতাম যে হচ্ছে হেনরি নামে একজন গোল দিতেছে, আর্সেনাল হচ্ছে খুব ভালো খেলে, জিতে। এভাবে আর কি তখন আসলে প্রথম ছোটবেলা থেকে আসলে ভালোবাসাগুলো এভাবে শুরু হয়, কোনো ব্যাখ্যা রাইট। লাগে না, এভাবে আসলে শুরু।
তো দেখা That's যেত যে আর্সেনাল ভালো লাগতো। তো এইভাবেই আর কি খেলা দেখতে শুরু করলাম। আম, আর যদি বলেন যে রিলিজিয়াসলি ফুটবলকে কখন থেকে দেখি, সেটা ছিল 2013 থেকে। এর আগে মানে প্যাশনেটলি, যে উইথ ফুল প্যাশন আমি আর্সেনাল জার্সি পরে ভার্সিটিতে যাই, ঘুরি। right, আর্সেনালের জার্সি পরে মানে প্রতিদিন আমার কমন যে ড্রেস ছিল আর্সেনালের ড্রেস। তো right. এভাবে আর কি শুরু আর কি। তো ওই তো আম, যখন থেকে জার্নি শুরু তখন থেকে আসলে খুব হ্যাপি টাইম পাই নাই কয়েকটা এফএ কাপের ট্রফি ছাড়া। তো এই তো। আচ্ছা, আম, সুন্দর। আমরা ইন্ট্রো পর্ব আমরা চলে এসেছি। আমরা খুব দ্রুত গতিতে জাম্প ইন করি আমাদের আজকের টপিক। আজকের আমাদের টপিক হচ্ছে হোম টু কিপ অর হোম টু সেল। মানে হচ্ছে আমরা একটা ভরা একটা স্কোয়াড নিয়ে বসে আছি, যে স্কোয়াডে এক এক দিন এক যায়, আমরা একটা প্লেয়ারকে দেখে বলি যে ও আজকে এই প্লেয়ারটা শেষ পর্যন্ত ক্লিক টিন, পরের ম্যাচে এই প্লেয়ার ক্লিক করে নেন, দেন উই সে ও মানে আমি অনেকদিন ধরে বলে আসতেছি হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু লিভ। তো আমাদের প্রত্যেক সেকশনে প্রবলেম আছে এবং প্রবলেমেটিক প্লেয়ার আছে। তো আমরা এইগুলো নিয়ে কথা বলবো। আর আজকে আমরা অনেক কোশ্চেনও নিবো, আমরা অ্যান্সারও করার চেষ্টা করবো। তো আমরা ডিফেন্স থেকে আসি। হিমেল ভাই লাস্টে কথা বলতেছিলেন, তো ডিফেন্স থেকে আসি। প্রথমেই আমরা আসি আমাদের রাইট ব্যাক পজিশন, ভেরি ইম্পর্টেন্ট পজিশন, যেখানে হচ্ছে আমরা দেখতেছি বেরিন এখন প্রিটি মাচ শিওর যে বেরিন এবং ফ্যাব্রিজিও রোমানো সম্ভবত বলছে যে বেরিন চলে যাবে। এটা আচ্ছা। অলমোস্ট শিওর যে বেরিন চলে যাবে। তো আমাদের রাইট ব্যাক পজিশনটা আমাদের অনেকদিন ধরে আমাদের ফাঁকা। বেরিন চলে গেলে আমাদের তেমন কেউ নাই। আমাদের আছে হচ্ছে সেড্রিক সোয়ারেস আছে, বাট এছাড়া সেড্রিক সোয়ারেস যদি আমরা একটু কিছু হয় তাহলে আমাদের আর কেউ নাই। এ মেটলেন নাইলস আছে, বা সে আবার রাইট ব্যাকে খেলতে পছন্দ করেন। সো বেরিন, মানে আপনার বেরিন চলে যাবে, বাট স্টিল মানে আপনি বেরিন, আপনি কি মনে করেন বেরিন কি আপনার ভালো লাগে, বেরিন কি আপনি রাখতে চান, অথবা এখানে এই সমাধানে আপনি কি দেখতে চাচ্ছেন আচ্ছা। রাইট ব্যাক পজিশন? বেলারিনকে অবশ্যই প্রথম প্রথম খুব ভালো লাগতো, কারণ সে একজন ইয়াং রাইজিং রাইট ব্যাক ছিল, খুব ফাস্ট ছিল। কিন্তু আপনি তার সবাই হয়তো জানেন কয়েক বছর ইনজুরির পর সে কিন্তু আগের মতো সেই সুপার ফাস্ট নাই। আর তাছাড়া দেখবেন যে তার খেলার যে কনসিস্টেন্সি সেটা হচ্ছে খুব বাজে এখন। হঠাৎ হঠাৎ সে একটু কয়েকটা ভালো ম্যাচ খেলে, কিন্তু টিপিক্যাল আর্সেনাল প্লেয়ারদের মতো খুবই ইনকনসিস্টেন্ট। খুব ফানি যে এত বছর প্রফেশনাল ফুটবল খেলার পরও সে অনেকগুলো ফাউল থ্রো করতো, যেটা খুবই হাস্যকর ছিল। আম, যে একটা ফুটবলার যে দিনরাত প্র্যাকটিস করে, সে এখনো এই বয়সে ফাউল থ্রো করে, সেটা যে খুবই একটা ছোট ব্যাপার। কিন্তু আপনি দেখেন যখন বেলারিন রাইট ব্যাকে খেলে তখন পেপের আউটপুট কমে যায়। পেপে যখন লেফট ব্যাকে খেলে, যখন সেখানে বেলারিন থাকে না, সেটাকে স্ট্যাটে দেখা গেছে, সেখানে তার আউটপুট বেশি থাকে। কারণ পেপেকে সাপোর্ট করতে গেলে বা রাইট সাইডে যে সাপোর্ট করবে, রাইট ব্যাকের তার সাপোর্ট থাকতে হবে। তো রাইট। বেলারিন সেটাতে ওভার মানে লাস্ট 1-1.5 বছর খুব বাজেভাবে সে ফেল করছে। এবং সে যতটুকু রিউমার শুনে যে সে লাস্ট ইয়ার চলে যেতে চাইছিল, আর্তেতাকে ধরে রাখছে। আর্তেতার সে খুব সম্ভবত আর্সেনালে একটা স্টেজে হাউসমেট ছিল। তো আমরা যে আর্তেতার একটা স্প্যানিশ ফেভারিটিজমের কথা, কানেকশনও আছে একটা। হ্যাঁ স্প্যানিশ কানেকশন, তো সেই ফেভারিটিজমটা কিছুটা পাইছে। আর হয়তো বা বেলারিন কোনো কারণে আর্সেনাল মানে ক্যাম্পে বা আপনার মানে ড্রেসিং রুমে সে হয়তো কোনো একটা ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার, তাকে হয়তো প্লেয়ারও সাপোর্ট করে, কিন্তু সাপোর্টার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তাকে চাই না। কারণ আমার মনে হয় এটা তার মুভ অন করার টাইম আসছে। আম, কে আসবে সেটা এখন আর কিছু বলতে পারি, কিন্তু আসলে বেলারিনকে ওভারঅল আমি চাই না আমাদের ভালোর জন্য এবং তার ভালোর জন্য। সে আমাদের অনেক বছর সার্ভিস দিয়েছে, সে ভালো করুক কোনো কথা, আমাদের সাথে না। হোয়াট অ্যাবাউট হোল্ডিং পরে হোল্ডিং আমরা আসি হোল্ডিং। ভাই এগেইন ইনকনসিস্টেন্ট আমার মতে। আমরা যদি ভালো প্রাইস পাই, দেন আমরা তাকে ছাড়া উচিত। আদারওয়াইজ যদি দেখি যে আসলে হোল্ডিং কে ওর থেকে বেটার ক্যালিবার দিয়ে রিপ্লেস করতে না পারে, তাহলে রেখে দেওয়া উচিত। বাট আমি ভালো দাম পেলে সেল করার পক্ষে। ওকে। ভাইয়া একটা জিনিস কিন্তু মাইন্ডে রাখতে হবে, এটা কিন্তু অলরেডি একটা ডিফ্লেটেড একটা মার্কেট। সো ওই হিসাব করে আমাদের প্লেয়ারকে সেল বা কিনা উচিত। এই ডিফ্লেটেড ভ্যালু হিসাব প্যান্ডেমিক চলতেছে। হ্যাঁ, না ডেফিনেটলি, অবশ্যই। আমরা যতই বলি না কেন, আমরা এখন প্রত্যেক 11টা প্লেয়ারকে আমরা রিপ্লেস যদি আমাদের করতে চাই। না, হবে না। কালকে গ্রুপে চেলসি নিয়ে কথা হচ্ছিল, যে চেলসির বর্তমান সাফল্য দেখে অনেকে বলতেছে যে এরকম এরকম। আর চেলসি যখন
টিমটা করতেছে তখন আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে আর এই মানে আন্দাগুন্দি প্লেয়ার কিনতেছে, ওয়ার্নার হ্যাভার্টস কিনে একদম ভরাই ফেলতেছে, যে মানে টাকা খরচ করে ভরাই ফেলতেছে যে, এবং একই পজিশনের অনেক প্লেয়ার, সবাইকে খেলাইতে পারবে কিনা, সবাই ওয়ার্ল্ড ক্লাস। তো এখন ফাইনালি তারা যখন মানে ডেলিভারি করা শুরু করছে, এখন আবার আমরা অনেকে আমাদের বলতেছে ও আচ্ছা তোমরা তোমরা তো আগে হাসাহাসি করছিলা, বাট আই মিন এটা আমাদের ভাবতে হবে যে আমরা চেলসির মতো টাকা খরচ করতে পারবো না। স্পিকিং অফ খরচ করার টাকা, তো আমাদের যেগুলো রিসোর্স আছে আমাদের সেগুলো ইউজ করতে হবে। ইশতিয়াকের কাছে আসি, ইশতিয়াক ভাই, আম, আমাদের সেন্টার ব্যাক কম্বো হিসেবে আপনার কাছে কোনটা মানে পারফেক্ট মনে হয় যদি হোল্ডিং কে আমরা না রাখি? হোল্ডিং আই মিন হোল্ডিং এমন একটা প্লেয়ার যে হোল্ডিং অনেকদিন ধরে আছে এবং সে টিমের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে। মাঝে মাঝে মনে হয় যে সে মনে হয় আজকে একটু ভালোই খেললো, আবার মাঝে মধ্যে মনে হয় একদম নিরামিষ, মানে আই মিন খুব ক্ষতি করতেছে না, বাট খুব বেশি কন্ট্রিবিউশন যে আসতেছে তাও আমরা বুঝতেছি না। সো আপনি কম্বিনেশন হিসেবে নেক্সট সিজনে কাদেরকে দেখতে চান, এবং আমাদের কি সেন্টার ব্যাক পজিশনে মানে সালিবাকে মানে আপনি নিয়ে আসবেন নাকি মাভরোপানোসকে নিয়ে আসবেন, নাকি মাভরোপানোসকে আরেকবার লোনে পাঠাবেন? কি ধরনের একটা সেটেলমেন্ট আপনি দেখতে চান? ভাই সত্যি কথা বলতে যে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে লুইসের এই রাইজিং ফর্ম দেখে চেয়েছিলাম যে তাকে যাতে একটা সিজন দেওয়া হোক, কিন্তু লুইস মানে যা দেখা শোনা যাচ্ছে লুইস মোস্ট প্রবাবলি হি ওয়ন্ট রিনিউ। সো ইটস বেটার টু জাস্ট মুভ অন ফ্রম লুইস এন্ড গেট, আমার কাছে মনে হয় যে সালিবা নেক্সট সিজন আসবে, বাট আর্টেটা তাকে দেখবে প্রি সিজনে, কিন্তু মনে হয় না কেন জানি সালিবা স্টার্ট করবে। সো আমার মনে হয় যে মারি মানে যে ইয়াই যাবে, কি জানি বলে মারি এন্ড গেব্রিয়েল, আমার মনে হয় কেন জানি আর্টেটা ট্রাই করতে পারে আরসিবি তে, কারণ এছাড়া আমি অপশন এরকম দেখি না। আর যদি আপনি চিন্তা করেন মাভরোপানোস, আমার মনে হয় না মাভরোপানোস এখনো ওরকম মানে মানে কি কিভাবে কিভাবে বলবো, মানে এরকম একটা টিমে এসে একটা ইম্প্যাক্ট ফেলাতে পারবে। আই ডোন্ট থিংক সো, বিকজ হি ইজ নট এ বল প্লেইং সেন্টার ব্যাক, যেটা মিকেল আর্টেটা তার আরসিবি তে চায়। সো এটা বলতে পারেন। তাহলে আমি চাই যে গেব্রিয়েল আর ইয়াই মানে মারি যাতে আরসিবি এন্ড এলসিবি, যতই আপনারা বলেন না কেন এর দুটো কম্বিনেশন হবে না, বাট কেন জানি আমি তাদেরকে একটু দেখতে চাই, বিকজ মারির একটা লিডারশিপ আছে এন্ড গেব্রিয়েলের একটা এগ্রেসিভনেস আছে, যেটা আমরা সত্যি কথা বলতে সবাই অ্যাপ্রিসিয়েট করি। সো এটাই দেখতে চাই, আর আমি হোল্ডিং কে দেখতে চাই সেল হিসাবে। আচ্ছা আচ্ছা, নিহাল, আমাদের জি ভাই। তথ্য ব্যাংক তো লেফট ব্যাক, যেহেতু আমরা আস্তে আস্তে লেফট ব্যাকের দিকে আসি, লেফট ব্যাকে আমাদের টিয়ারনি টু ইনজুরি প্রোন, বাট টিয়ারনি ইজ মানে আহ, মানে উইদাউট এনি ডাউট সে হচ্ছে খুবই ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার। তো লেফট ব্যাকে আমাদের পসিবল ট্রান্সফার মানে কে আছে, এবং আমাদের আই থিঙ্ক মানে আমাদের কি কোন এই পজিশনে কি আদৌ একটা ট্রান্সফার হইতে পারে, মানে কতটুকু সম্ভাবনা আছে? ব্যাকআপ লেফট ব্যাক কেনার কথা মানে একটা উইন্টারও চলতেছিল কথা, কিন্তু শেষ পর্যন্ত রায়ান বার্ট্রান্ডের সাথে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে সাউথহ্যাম্পটন রিজেক্ট করে দিয়েছে, কারণ কেউই কিন্তু ওই মানে ট্রান্সফার উইন্ডোটা এমন গেছে মানে কেউই মানে যে প্লেয়ার ছেড়ে দিলে আবার কিনতে পারবে, ফাইন্যান্সিয়াল অবস্থা প্রত্যেকটা ক্লাবের এত বাজে, মানে যে যেভাবে পারতেছে কোনোভাবে মানে টিকে আছে এরকম একটা অবস্থা। তো সামারে অবশ্যই একটা মানে ব্যাকআপ লেফট ব্যাক নিয়ে ট্রাই করবে, আর আমার কাছে যেটা মনে হয় মোস্টলি ট্রাই করবে হোমগ্রোন কোনো ফ্রি ট্রান্সফার। প্যাট্রিক ফের্নান্ডোর আছে, রায়ান বার্ট্রান্ড আছে, দুইজনই হোমগ্রোন। সো এই দুইজনের একজন আসার ভালো চান্স আছে। এছাড়া হিপসের একটা লেফট ব্যাকের সাথে মানে ইয়ং লেফট ব্যাক স্কটিশ হোক, নামটা ভুলে গেছি, জর্জ ডোয়েক মেবি নাম, ওর সাথে বেশ কিছু লিঙ্ক দেখা গেছে। এই তিনজনই মেনলি এখন পর্যন্ত মানে মানে মিডিয়াতে আসছে নাম বা চান্স আছে আসার। এছাড়া মানে চান্স অবশ্যই একজন লেফট ব্যাক আসবে, কারণ যে কোনো সব রিলায়েবল জার্নালিস্টই বলতেছে যে আমরা একটা ব্যাকআপ লেফট ব্যাক কিনবো। এখন দেখা যাক, কারণ টিএনই যে পরিমাণ ইনজুরি পরে প্রতি সিজনে দেখা যায় 20 ম্যাচ মিনিমাম 20 ম্যাচ মিস করবে এরা। সেল্টিকের সময় থেকে দেখা যাইতেছে যে টিএনই ম্যাচ মিস করে। সো আমাদের মনে হয় আমরা বেটার একটা ভালো, আমার কাছে যেটা মনে হয় যে এরকম ফ্রি এজেন্ট বা কাউকে না এনে, যেহেতু টিএনএ একটা মেজর ইনজুরির প্রবলেম আছে, আমাদের ব্যাকআপ লেফট ব্যাকটাও এমন একটা প্লেয়ার হওয়া উচিত যার ক্যালিবার আছে যে আর্সেনালকে ভালোভাবে সার্ভ করা যায়। লাইক ব্রেনফোর্ড থেকে রিকো হেনরিকে আনতে পারি আমরা, এরকম কাউকে আনা উচিত। আচ্ছা,
আর আসলে মিডিয়াতে মানে লিঙ্কড হওয়া মানেই যে আসবে এমন তো কোনো মানে হ্যাঁ তা না। খুব হেভিলি লিঙ্কড বলতে এখন কি আছে, একজন একজন বলছে, সে কি আসলে মনে হয় মজা করে বলছে কোলাসিনাচকে ব্যাক করাবে নাকি ব্যাকআপ এলবি হ্যাঁ হিসেবে হ্যাঁ হ্যাঁ কোলাসিনাসের ব্যাক করার কথা আসছে, এটা স্পোর্টস বিল্ডে আসছে। আসছে যে কোলাসিনাসকে ব্যাক করার আটটা চাইতেছে, মানে যদি কোনো আচ্ছা নতুন কেউ আনতে না পারে। আচ্ছা আচ্ছা। এখন তো ওজিল নেই, কোলাসিনাচ আসলে আসলে কার যে আসলে বাঁচাবে চুরি ডাকাতির হাত থেকে, এটাও একটা সমস্যা। আচ্ছা যাই হোক। আম, এই 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 সেম প্রসঙ্গে রাইট ব্যাকে আমাদের তো মনে হয় একটা রাইট ব্যাক আসবে নাকি? হ্যাঁ, রাইট ব্যাক, এটা সবাই বলতেছে বেলরিন লিভ নিবে, এটা ফ্যাব্রিজো রোমানো থেকে অনেকেই বলতেছে বেলরিন লিভ। তো বেলরিন রাইট। যদি লিভ নেয় তার অবশ্যই একটা রাইট ব্যাক আসার কথা, কারণ চেম্বার্স চেম্বার্সেরও কিন্তু 1 বছর কন্ট্রাক্ট বাকি, যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে ওরে মাস সেল দিবে, এবং কন্ট্রাক্ট এক্সটেনশনের এখন পর্যন্ত কোনো রিউমার নাই। সেড্রিক সেড্রিককে দেখলে মনে হবে যে মানে ও ব্যাকআপ খেলার জন্যই মনে আসছে, মানে একটু পুশ করবে বা ফার্স্ট চয়েস রাইট ব্যাক হবে, এরকম কোনো পুশ দিতে দেখিনি। মানে এরকম কোনো মানে ওর পারফরমেন্সও মানে কনসিস্টেন্সির অভাব আছে। সো একটা ফার্স্ট চয়েস রাইট ব্যাক অবশ্যই আর্সেনালে আমার মনে হয় দরকার আছে এখন। রাইট। আমাদের এখানে একটা কমেন্ট আসছে, একজন বলছে যে বার্ট্রেন্ড আর ভ্যান আনহল্টের রিউমার ছিল, বার্ট্রেন্ডের কন্ট্রাক্ট শেষ এই সিজনের পর, সো সে ফ্রি ট্রান্সফার। বার্ট্রেন্ড মানে লেফট ব্যাক হিসেবে আই মিন ভালো, এই বাট প্লে আই মিন হ্যাঁ 30+ হয়ে গেছে এখন, দুইজনই 30+, এক্স্যাক্টলি ভার্নন দুইজনই 30। এক্স্যাক্টলি কতটা ভালো হবে, সবার এক্স্যাক্টলি প্রাইম উই শুড শেষ, প্রাইম শেষ। ব্যান আনহোল্ড এক্স্যাক্টলি 30+ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুইজনই 30। হোল্ড হ্যাঁ। এখানে এখানে ভাই একটা কথা, যদিও একটা যে লেফট ব্যাক আসবে সে কিন্তু খুব ভালো করে জানে যে টিএনএ যখন ফিট সে কিন্তু ব্যাকআপ, কখনো সে টিএনএ কে ওভারটেক করবে না অ্যাটলিস্ট 1-2 রাইট সিজন। রাইট তো এই ধরেন একটা ভালো একটা লেফট ব্যাক আসলেও কেউ কখনো চাবে না যে আমি সেকেন্ড চয়েস হিসেবে থাকবো, যদিও সে জানে সে অনেকগুলো ম্যাচ গ্যারান্টেড, কিন্তু আসলে সেই ইনজুরির আশায় বসে থাকা আমার মনে হয় না কোনো পজিটিভ মেন্টালিটি। যে আসবে সে এটা জেনেই আসবে আমি সেকেন্ড চয়েস। বাট যে হিসেবে আর্সেনাল এই সিজনে আমরা যেটা দেখতেছি যে আমাদের সব সিনিয়র মোস্ট প্লেয়ারদের থেকে মোস্টলি আমাদের ইয়াং প্লেয়াররা ভালো করতেছে, যারা আমাদের আর্সেনাল একাডেমি থেকে উঠে আসছে বা ইয়াং প্লেয়ার যাদেরকে আমরা সাইন করেছি, সামহাও তারাই আমাদেরকে সেভ করতেছে। সাকা, এমিল স্মিথ, বাইরে থেকে আনা ওডেগার্ড, টিয়ারনি, যত ইয়াং প্লেয়ারদের কথা বলি তারাই সামহাউ, তারপরে যাদেরকে নিয়ে হাইপ হচ্ছে বালোগান থেকে শুরু করে এরকম, এরাই হচ্ছে ভালো খেলতেছে। সো আমার এটা কি মনে হয় না যে আর্সেনালের আসলেই ইয়াং প্লেয়ারদের দিকে বেশি ঘেঁষা উচিত, যাতে একটা টিমটা এই এই ইয়াং টিমটা একজন একজনের সাথে অনেকদিন ধরে খেলে অভ্যস্ত, সো একটা সময় গিয়ে তাদের আউটপুট আসা শুরু করবে। এটা কি মনে হয় না যে আসলেই আর্সেনাল ইয়াং প্লেয়ারদের দিকে হাঁটতেছে এবং ওইভাবে ইয়ে করতেছে আর কি, মানে ওই রকম একটা সেট আপ হবে একটা সময় গিয়ে? ভাই ইয়াং প্লেয়ারদের দিকে তো হাঁটা তো অফকোর্স ইটস আ গুড সাইড, বাট মানে অন দ্য কন্ট্রারি সাইড আমাদের অ্যাকচুয়ালি উচিত যে কিছু ভেটারেন্সও আনা। অ্যান্ড ভেটারেন্স মিনস ওরকম ভেটারেন্স না যে খালি ভেটারেন হয়ে থাকবে, মানে ভেটারেন মানে এটা যে তার পারফরমেন্সটাই মানে মানে দেয়ার পারফরমেন্স উইল স্পিক ফর দেমসেলফ। সো এটাই আগে খেয়াল করতে হবে। না কথা হয়েছে যে আমাদের যে ভেটারেন গুলো আমরা আনি, ওই ভেটারেন গুলো ভেটারেন লিডারশিপ তো দূর, পারফরমেন্সও ওরকম এক্সপেক্টেড ওরকম দেয় না। যেমন আমাদের ফ্রি সাইনিং যেমন ছিল উইলিয়াম, উইলিয়াম কি ভেটারেন এক্সপিরিয়েন্স আনলো এটা তো আমরা দেখতেই পারতেছি সেই কবে থেকে। তারপরে আমাদের আবার ধরেন লুইস এবার অনেক ভালো এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে নো ডাউট, বাট লাস্ট সিজন যদি দেখেন তাহলে ওইটা কিন্তু ভেটারেনের পারফরমেন্সের অনুযায়ী পড়ে না। আপনি যদি পুরো ওয়ার্ল্ডে দেখেন, ওয়ার্ল্ডে যারা ভেটারেন্স আছে যেমন স্ল্যাটান ইব্রাহিমোভিচ, সার্জিও রামোস, এদের দ্বারা পুরো টিমটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমাদের ক্ষেত্রে যারা ভেটারেন আছেন তাদের ধরেন তাদের দিয়ে খেলা আমাদের পুরো মানে যেটা আমাদের মানে উইনিং সাইডে থাকার কথা উল্টা আমরা লুজিং সাইডে চলে আসি। এটা হচ্ছে আমাদের ভেটারেন্স নিয়ে প্রবলেম। ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে ওরকম একই আমাদের টিমে খেলা 10-12 বছর ধরে এখনো আছে এরকম প্লেয়ারের সংখ্যাই আসলে এখন মানে নাই বললেই চলে এবং খুবই কম। যাই হোক, আমরা মিডফিল্ডে মুভ অন করি। একমাত্র বেলেরিনি আছে যে আই থিংক জেরিনি আছে, বাট হি ইজ নট কোয়াইট ওল্ড আর কি। হ্যাঁ, তার মধ্যে তাকেও একটা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তাকে ধরা হয়েছিল, বাট মানে সে তো খুব ইনকনসিস্টেন্ট, তো ইনকনসিস্টেন্ট কেউ আসলে ক্যাপ্টেন, তার মধ্যে একটু ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তাকে বলে যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তার মধ্যে আছে, বাট আই ডোন্ট সি দ্যাট হ্যাপনিং। আচ্ছা, আমরা মিডফিল্ডে মুভ অন করি, হিমেল ভাইয়ের কাছে আসি এবার। জি।
খুব ইম্পর্টেন্ট একটা, এবং এটা নিয়ে খুব বেশি আমাদের মধ্যে তর্ক বিতর্ক হতেই থাকে। সেটা হচ্ছে গ্রানিট জাকা। গ্রানিট জাকা আসার পর থেকে অনেকের মতামত হচ্ছে গ্রানিট জাকা আসার পর থেকে আমরা ইউসিএল, আমরা টপ 4 খেলি নাই, টপ 4 হই নাই, আমরা ইউসিএল মিস করে আসতেছি। এন্ড এটা কাইন্ড অফ একটা অভিশাপ অনেকের কাছে, যে গ্রানিট জাকা যতদিন খেলবে আমরা করতে পারবো না। আবার প্রত্যেক উইক ইন উইক আউট শেষে আমাদের যখনই একটা ম্যাচ জিতি, আমরা সবসময় বলি যে ও আমাদের সাইলেন্ট হিরো হিসেবে আমাদের গ্রানিট জাকা ছিল। গ্রানিট জাকা সবচেয়ে বেশি মিনিট খেলা প্লেয়ার। গ্রানিট জাকা লেফট ব্যাকে তাকে ট্রাই করতেছে, সেখানে সে ভালো খেলছে, 2 ম্যাচ পারফর্ম করছে ভালো। তখন সেখানে নিয়ে সেটা নিয়েও তার তখন আবার আমরা আবার প্রশংসাও করি, কিন্তু একটু কার্পণতা করে। গ্রানিট জায়গা থাকবে কি থাকবে না, গ্রানিট জায়গা কি চান কি চান না, কি অবস্থা মানে এটা নিয়ে? আচ্ছা ভাই, এখানে আসলে গ্রানেট জাকা শুরু করার আগে এখানে আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। আমরা যখন হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের আমলে যখন গ্রানিট জাকাকে সাইন করি, আপনার হয়তো অনেকে মনে মনে আছে যে আর্সেনাল কিন্তু হচ্ছে আগে স্কাউট বেসড অ্যাপ্রোচ করতো, এরপরে কিন্তু স্ট্যাট ডিএনএ, যেটা একটা কোম্পানি যেতে যারা হচ্ছে আপনার স্ট্যাট অ্যানালিসিস করে হচ্ছে প্লেয়ার, মানে প্লেয়ার প্রোফাইল শো করতে বোর্ডের রাইট। কাছে যে এই প্লেয়ারটা আমাদের সিস্টেমে যায়, এই প্লেয়ারটা সিস্টেমে যায় না। তো আমরা কিন্তু গ্রানিট জাকা কিন্তু আমাদের স্ট্যাট ডিএনএ সাইন ইন, তখন কিন্তু অ্যাঙ্গোলো কান্টেকে আমরা সাইন ইন করতে পারতাম, পারি নাই, করি নাই, আমরা গ্রানিট জাকাকে চয়েস করলাম। তখন আমরা কিন্তু ওই সময় কিন্তু এট দ্য সেম টাইম ভ্যান ডাইক অ্যাভেলেবল ছিল, আমরা যাকে পাইতাম তখন ভ্যান ডাইক কোনো সুপারস্টার ছিল না, আমরা তখন মুস্তাফিকে কিনলাম। তো যাই হোক, এখন কথায় আসি গ্রানিট জাকার। তো ভাই গ্রানিট জাকা বলতে পারেন যে আসলে আমাদের আর্সেনালে যে মিডফিল্ডের যে হেভি প্রেজেন্স, এটা তো অনেক বছর ধরেই নাই। আম, দেখা গেছে যে আর্সেন ওয়েঙ্গারের আমলে আমাদের ক্রিয়েটিভ মিডফিল্ডার দিয়ে ভরপুর ছিল। কাজোরলা ছিল, র্যামজে ছিল, ওজিল ছিল, রোজিসকে ছিল, যারা খুব ক্রিয়েটিভ। এখন আমাদের মিডফিল্ডের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তো আসলে গ্রানিট জায়গা কখনোই আমাদের, আমরা আমাদের ক্লাবকে যদি ধরেন যে দেখতে চাই যে টপ 4 বা আপনার চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতেছে বা ট্রফি জিতছে, গ্রানিট জায়গা কখনোই আমাদের সেই অ্যান্সার না। কিন্তু মনদের ভালো অবশ্যই সেই কারণে, কারণ হচ্ছে আমাদের যে এভেলেবল রিসোর্সের ভিতরে সবগুলি কোচ, আপনার ওয়েঙ্গার বলেন, এমিরি বলেন, আপনার এদিকে হচ্ছে আপনার ইয়ুমবার্গ বলেন, সবাই হচ্ছে ওকে খেলাচ্ছে। হয়তো ফ্যান হিসেবে আমি দেখি সে ভালো খেলছে, বাট হয়তো আমারও অবশ্যই ইচ্ছা যে ধরেন পার্টের সাথে আরেকজন ভালো ওর থেকে বেটার ক্যালিবারে কাউকে অবশ্যই খেলানোর। আহ, আমি জানি না আর্সেনালের সেই অ্যাম্বিশন আছে কিনা, নাকি এখনো ওই যে ট্রাস্ট দ্য প্রসেসের নামে গ্রানি জায়গায় খেলা যাওয়ার ইচ্ছা, সেটা আসলে অ্যান্সার করা ডিফিকাল্ট আসলে। বাট হচ্ছে যদি ওর থেকে বেটার ক্যালিবার কাউকে না পায়, যেটা সারা জীবনে হয়ে আসতেছে, আমরা বেটার সাইন ইন করতে পারি না, তো দেখা যায় যে আমাদের যে মানে মন্দের ভালো যে আছে তাকে দিয়ে আমরা খেলাতে থাকি বছর পর বছর। তো এটা ভাই আসলে খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় গ্রানিট জাগার মতো কোনো প্লেয়ারকে নিয়ে আর্সেনাল প্লেয়ার এত ডিভাইডেড, কেউ বলে খুব ভালো, কেউ বলে খুব খারাপ। হ্যাঁ, গ্রানিট জায়গাকে নিয়ে খুব বেশি ডিভাইডেড। জি। সেটা এটা আসলে একটা ইসের ব্যাপার যে নিহালের কাছে এটা নিয়ে একটু বেশ ইনফরমেশন থাকতে পারে। নিহাল কি মানে রিউমার কি বলতেছে এবং মার্কেট কি বলতেছে, যে জাকা কি থাকবে? আমার মনে হয় জাকা না, থাকবে। জাকা থাকবে। জাকা ইভেন কয়েক জায়গায় আমি শুনছিলাম জাকাকে নিউ কন্ট্রাক্ট করে দেওয়া হবে। জাকা ছাড়ার কোনো প্ল্যান নাই আপাতত। যদি থাকতো হয়তো মানে যদি ভালো মিডফিল্ডার আসে ব্যাকআপ হয়ে যাবে, কিন্তু মানে ক্লাব ছাড়া রিউমার আপাতত জাকার নাই। রাইট। আর হ্যাঁ। আর আর একটা সেন্টার মিডফিল্ডার কেনার কথা চলতেছে, বা দিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্টার মিডফিল্ডার, মানে পার্টির সাথে খেলার জন্য বিসুমার কথা আসতেছে, প্লাস গুইডো রদ্রিগেজের কথা আসতেছে, এরকম কয়েকটা নাম আসতেছে। বাট এখনো মানে রিউমার অনেক মানে ওই যে বলে যে অনেক বেশি লিঙ্কড ওইরকম না, মানে জাস্ট কথা চলতেছে এরকম টাইপ। দেখা যাক, হয়তো একজন আসতে পারে। সবকিছু আমাদের সেলের উপর। আবার এমন হইতে পারে আমরা যদি কাউকে না কিনি তাহলে গুয়েন্দেজিকে হয়তো যদি মানে বুঝায় শুধু আনতে পারি, ওরেও খেলাইতে পারে, এরকম হয়তো পার্টির সাথে ওরে খেলাইতে পারে। মানে এখন এখন পর্যন্ত sure। গুড সলিউশন, মানে ইন মাই ওপিনিয়ন। হ্যাঁ, যদি গিন্দুজি নিজে যদি একটু রিয়েলাইজ করে যে না, আই হ্যাভ হ্যাঁ, টু স্টিক উইথ আর্সেনাল এবং আমাকে একটু সিধা হয়ে থাকতে হবে, কোচের কথা শুনতে হবে, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। কিন্তু হ্যাঁ, ভাই আমরা কিন্তু গুয়েন্দেজিকেও ব্যাক মিডফিল্ডে করে। এখন অনেক শর্ট আছে আমাদের, যদি দেখেন আমাদের হ্যাঁ, কিন্তু এই মিডফিল্ড। যেমন দেখেন গ্রানিট জাকাকে এখন আমরা যখন লেফট ব্যাকে নিলাম, তখন কিন্তু অলেনে সারেন আমাদের সেন্টার মিডে কোনো অপশন নাই আর। ওই ড্যানি সাবায়াস, এলনেনি, যদিও এলনেনিকে আমরা বেশিরভাগ আর্সেনাল ফ্যানরাই চাই না, দেখো আজকে বাধ্য হয়ে আসছে, কারণ
আবার পার্টির এখন মনে হয় হালকা পাতলা ফিটনেস বা ইনজুরির প্রবলেম হয়তো একটু আছে, এই জন্য আর্তেতাকে সব ম্যাচে খেলায়ও না, কারণ যদি ইনজুরিতে পড়ে তাহলে আমাদের সিজনের ইম্পর্টেন্ট ম্যাচগুলো তাকে পাবো না। এই কারণে হয়তো জানি না এই কারণে কিনা আজকে আমরা এলনেনিকে স্টার্ট করাইলাম। আহ, না, আবার আজকে সাবিক হ্যাঁ, আজকে তো সাবিক নিয়ে আসলাম। ডেফিনেটলি আমরা এটা এক্সপেক্টেড ছিল যে সে কিছু রেস্ট দিবে অনেক প্লেয়ারকে, এবং সেই হিসেবে রেস্ট দিছে। ফাতে মুবিন আমাদেরকে সাথে কথা বলছে, যে একটা কমেন্ট করছে যে পার্টে, জাকা, ড্যানি, মোহাম্মদ এলনেনি, হু অফ দেম শুড উই লেট গো? মাই অপিনিয়ন, হিজ অপিনিয়ন ইজ দানি এবং এলনেনি শুড গো। উই শুড গো ফর প্লেয়ার্স লাইক বিসুমা, যেটা অলরেডি নিহাল বলছে। ইশতিয়াক ভাইয়ের কাছে আসি। পার্টে তো অবশ্যই আমাদের লং রানের জন্য আছে আমাদের সাথে। আর জাকাও আমাদের আলোচনা থেকে আমরা যেটা মনে হচ্ছে যে জাকা অবশ্যই ডেফিনেটলি, কোচরা তাকে খুব পছন্দ করে, ম্যানেজাররা, এবং জাকা থাকতেছে। আহ ড্যানি, আহ, মোহাম্মদ এলনেনি, ডু ইউ ওয়ান্ট টু সি হিম ফর দ্য নেক্সট সিজন, অর ডু ইউ ওয়ান্ট টু সেল হিম? ভাই সত্যি বলতে আমি এলনেনিকে দেখতে চাই, আবার দেখতে চাইও না। বিকজ এলনেনিকে দেখতে চাই একটা কারণে, কারণ সে একটা স্কোয়াড ব্যাকআপ প্লেয়ার হিসাবে থেকে যাবে। আর আমাদের যে, যদি আপনারা দেখেন স্কোয়াডটা পুরো ইনজুরি ফ্ল্যাগড একটা স্কোয়াড, এখানে যে কেউ ইনজুর হয়ে যায়। সো আমার এই জন্য মনে হয় যে যদি ছাড়লে ড্যানিকেই ছাড়া উচিত, আর নিয়ে আসা উচিত হয়েছে আপনার কি জানি বলে, বিসুমা। আর আরেকটা যেটা আমি ডিএম সাজেস্ট করবো সেটা হয়েছে, ধরেন একদম হোম গ্রোন প্লেয়ার, বাট অনেক টাকা খরচ হতে পারে, সে তার নাম হচ্ছে ক্যালভিন ফিলিপস। বাট স্যাডলি আমরা তাদের সাথে লিঙ্ক, মানে ওর সাথে আমরা লিঙ্ক নাই। কিন্তু এই দুইটা প্লেয়ার যদি আমরা পাই, বিসুমা আর ক্যালভিন ফিলিপস, তাহলে কিন্তু আমাদের ধরেন মিডফিল্ডটা অনেক বছরের জন্য সেট হয়ে যাবে। ও আরেকটা প্লেয়ারের নাম, তার নাম হচ্ছে স্যান্ডার বার্জ। শেফিল্ড কিন্তু রেলিগেট হয়ে যাবে, সো বার্জকেও আনা যেতে পারে। আর আমি মাঝখানে অনেক রুমারও দেখেছিলাম যে বার্জ নাকি মানে আজকে এসে পড়বে, এরকম কিছু সামথিং লাইক দ্যাট, যেটা নিহাল ভাই বলতে পারবে যে স্যান্ডার বার্জ নাকি এসে পড়ছিল, 35 মিলিয়ন ডিমান্ড করছে শেফিল্ড। তো আমার মনে হয় যে বার্জ এন্ড বিসুমা যদি পেয়ে যায়, আমাদের মিডফিল্ডটা অলমোস্ট সেটেল, আর কিছু ওরকম লাগবে না। আর জাকাকে ধরেন ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখা উচিত, তাহলে আই থিঙ্ক আমাদের মিডফিল্ডটা হয়ে যাবে। আর এমনি কিন্তু যে পার্টি আর বিসুমা, মানে এফ কোন আসলে কিন্তু তারাও চলে যাবে কিন্তু আবার আফ্রিকান কাপ অফ নেশনস। সো আমাদের ওইটাও খেয়াল করে আবার টিম সাজাইতে হবে। হ্যাঁ, জাকা নিয়ে অনেকে অনেক হাইলি রেটও করে আসলে। যেমন হচ্ছে ফাতে মুবিন কমেন্ট করছে, জাকা হ্যাজ মিস্টেকস ইন হিম, বাট হি ইজ দ্য ইঞ্জিন অফ দ্য টিম, এবং আই টোটালি এগ্রি উইথ হিম। হি জাস্ট প্লেজ উইক ইন উইক আউট উইদাউট বিং ড্রপড। ভেরি ট্রু। জাকা নিয়ে আর একটা কমেন্ট করছে ফাহাদ খান অভি, সে বলছে, আই এম নট আ জাকা ফ্যান, but I think improving other areas in midfield is more important than replacing Xhaka. We can surely buy better CMs, DMs, but I would still recommend keeping Xhaka to fight for his place. True, I এগ্রিড agree. আমি। Uh, ওডেগার্ড, ওডেগার্ডের ইসে আসি, ওডেগার্ড কে ভাই আরেকটা নিয়ে। কথা, হ্যাঁ, আরেকটা বলো। কথা, আমাদের কিন্তু সেন্টার মিডফিল্ডে নেক্সট সিজনে একাডেমি থেকে 2 জন অ্যাড হতে পারে। এটাও কিন্তু একটা মানে ওইখানেও প্লেস গুলো একটু চিন্তা করতে হবে। আজিজ কিন্তু নেক্সট সিজনে প্রমোট হবে, এটা মোটামুটি শিওর। সাথে পার্টিনোর কথা চলতেছে, যে চার্লি পার্টিনো, ও কিন্তু প্রমোট হওয়ার মানে হ্যাঁ, ভালো সম্ভাবনা আছে। সো এই দুজন কিন্তু আসতে পারে। সো সেন্টার প্রমোট হওয়ার মিডফিল্ডে কিন্তু সাথে সাথে একেবারে কি, হ্যাঁ, প্রমোট সাথে হওয়ার সাথে সাথে কিন্তু সাথে কি এমিল এমিল স্মিথ রো যেমন প্রমোট হয়ে মোটামুটি তাড়াতাড়ি চলে আসছে এবং বেশ রেগুলার খেলতেছে, বাট আমার হ্যাঁ আরো কিছু প্রমোটেড হওয়ার প্লেয়ার যেমন উইলক, নেলসন, তারা এখন পর্যন্ত টিমে কিন্তু ভালো তাদের করবে। জমাইতে পারে নাই তাদের জায়গা। সো মানে শুড বি নট গো ফর সামওয়ান মোর রিকগনাইজ, লাইক গেন্দুজি রিকগনাইজ ছিল না, বাট ইয়াং অবস্থায় এসে সে একটা মার্ক তৈরি করে ফেলছিল। তো এমন একজনকে আনা উচিত না যে জাস্ট লাইক বিসুমা, যে অলরেডি হ্যাঁ, প্রুভেন ইন না ইপিএল। না মানে আমি বলতে চেয়েছিলাম যে ব্যাকআপ অপশন গুলোর জন্য, যেমন অনেক মানে দেখা যাইতেছে যদি আমরা এলনিনি বা সেবায়সকে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের ব্যাকআপ প্রায় নেই। যদি বিসুমাকে কিনে, তাও দেখা যাবে মাত্র 3 জন, জাকা, বিসুমা আর রাইট, পার্টি। পার্টে। সো দেখা আমার এই মানে আজিজ কিংবা পার্টিনো তখন এই ব্যাকআপ অপশন গুলো কভার করতে পারবে, কিন্তু এলনিনিকে আমরা রেখে দিতে পারলাম। বা গুইন্দো যদি আসে, তো মোটামুটি যদি তখন হয়ে যাবে 6 জন মোটামুটি সেন্টার মিডফিল্ডার হয়ে যাবে কম বেশি। সো তখন হয়তো বা আমার মনে হয় নতুন আর কাউকে রিক্রুট না করলেও হবে। বা আমাদের একাডেমি যেহেতু প্লেয়াররা ভালো করতেছে, সুযোগ দিতে সমস্যা কি? প্লাস আজিজ যেসব ইএফএল কাপের যে ম্যাচগুলো, মানে যেগুলো প্রফেশনাল টিমের এগেনস্টে খেলা হয়, যেমন মানে লিগ ওয়ানের টিমগুলোর সাথে, ওখানে একটা ম্যাচ, 1-2টা ম্যাচে অনেক বেশি ভালো খেলছিল। একটা ম্যাচে মনে হয় ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। সো
ও যে একেবারে মানে এসে অনেক খারাপ করবে মনে হয় না, কারণ ওরা অনেক হাইলি রেট করা হয়, পার্টিনও মোটামুটি অনেক মানে হাইলি রেট করা হয়। দুইজন যদি এসে যদি যদি আমরা ইউরোপা বা কনফারেন্স লিগ যেটাই খেলি, যদি খেলি আর কি, বা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো কিনা তো শিওর না, মানে যদি ওই দুইটা ধরি, ওই থার্সডে নাইটের প্রেশার গুলো ওরা নিতে পারবে আমার মনে হয়, যেটা আর কি। হ্যালো হ্যালো, হ্যালো ভাই, আপনাকে শুভ শোনা ভাই, যাচ্ছে না? ভাই, আপনাকে সরি শোনা যেতেছে না। সরি, ওডেগার্ড প্রসঙ্গে আসি। হিমেল হিমেল ভাইয়ের কাছে আসি, যে ওডেগার্ড সোফার ওডেগার্ডকে দেখে কি মনে হইতেছে, এবং ওডেগার্ড রিয়াল মাদ্রিদের তার থাকার সম্ভাবনা কতটুকু? আমরা ওডেগার্ডকে নিয়েও কিছুটা লিগ, তাকে আমরা কি ফাইনালি আমরা আনবো কি না, এটা নিয়ে আপনি যদি একটু। ভাই ওডেগার্ডের যদি আপনি ওর কমেন্টস গুলি পড়েন, সে কিন্তু মানে জিদান তাকে হাইলি রেট করে না। আর রিয়াল মাদ্রিদের এই সিজনে যে ভাই মানে মানে আপনার যে রিজারেকশনটা হয়েছে, মানে ওরা লিগে বলেন চ্যাম্পিয়ন্স লিগে বলেন, আনবিলিভেবল। মানে এরকম কামব্যাক হয়তো রিয়াল মাদ্রিদের মতো বড় টিমের পক্ষে সম্ভব। যদি আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি না, বাট রিয়াল মাদ্রিদকে আমার কাছে আসলে প্রশংসা করতেই হবে যে আসলে ওরা অনেক ভালো কামব্যাক করছে। জিদানের চলে যাওয়ার একটা রিমার ছিল, কিন্তু জিদান কিন্তু এখন মনে হয় না যাবে। কারণ এই রিয়াল মাদ্রিদকে ক্যারি অন করার মানে ক্ষমতা একমাত্র জিদানেরই আছে। তো জিদান ওডেগার্ডকে রেট করে না। আর একটা প্লেয়ার যে যে মনে করে সে তার প্রাইমে আছে, যে খেলতে চায়, যে সেটা হচ্ছে ওডেগার্ড, সে কখনোই চাবে না টিমে লেফট ওভার হিসেবে থাকতে। আমার মনে হয় যে আপনার আর্সেনাল ওডেগার্ডকে খুব ভালোই মানে ইম্পর্টেন্স দিল, এবং হচ্ছে ভালো মানে খুব ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে ইম্পর্টেন্ট পজিশনে খেলাচ্ছে, এবং আর্সেনাল ফ্যানরাও তাকে পছন্দ করে। তো সব মিলে ভাই ওডেগার্ডের জন্য একটা খুব ফেভারেবল সিচুয়েশন। এখন আমার আমার যেটা মনে হয়, জিদান থাকলে ওডেগার্ড পুশ করবে আর্সেনালে থেকে যাওয়ার জন্য, লোনে হলেও। আর সে যদি থাকে ভাই, আমি অবশ্যই তাকে খেলাবো। কারণ ভাই তার ভিতর সেই ডিজায়ার বা হাঙ্গারটা আছে, যে বল ক্যারি অন করার, ফরওয়ার্ড পাস দেওয়ার, রাদার দেন আমাদের যেমন হচ্ছে এলনেনি প্রায় দেখা যায় সাইড ওয়েজ পাস দিয়ে খেলার টেম্পো নষ্ট করে। Whereas আজকেই আমি তো ওডেগার্ডকে দেখি আজকে যে আপনি পুশ করছে সে। তো আমি ওডেগার্ডকে চাই, আজকে তো এবং ভাই আমি আমি সুন্দর আমি একটা চাবো যে আর্সেনাল যেন অ্যাটলিস্ট তাকে লোনে হলেও রাখে 1 বছরের জন্য অ্যাটলিস্ট, ইফ নট বাই হিম পার্মানেন্টলি। রাইট। ইশতিয়াক ইশতিয়াক ভাইয়ের কাছে আসি। ওকে, ওডেগার্ডকে নিয়ে আসলে সবারই রেট করা উচিত। আপনি কিভাবে ওডেগার্ডকে রেট করবেন? ভাই ফর মি ওডেগার্ড ইজ এ ভেরি গুড প্লেয়ার। সো আমি মানে হু ডাজন্ট ওয়ান্ট আ ভেরি গুড প্লেয়ার ইন দ্যাট সাইড। সো যেটা হিমেল ভাই বললো যে জিদান রেট করে না ওডেগার্ডকে, আর আমার মনে হয় জিদান রেট করে না কারণ আছে, বিকজ জিদান likes to play in a formation which consists of 4-3-3, which Odegaard, which doesn't suit Odegaard. Odegaard is basically a cam, and you can play him as a right winger or a LM বা right midfielder. বাট এই জন্য জিদানের ইয়ার সাথে খাপে যায় না। আর প্লাস আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের যে সমস্যাটা হয়েছিল, যে আই হার্ড দে হ্যাড 52 ইনজুরিজ ইন আ সিজন। ভাই যেটা তো অনেক। এন্ড ওডেগার্ডও যখন রিয়ালে ছিল, ওরও কিন্তু অনেক ইনজুরি প্রবলেম ছিল, কিন্তু ও যখনই আমাদের এখানে এসেছে, ওর কিন্তু ইনজুরি প্রবলেমটা অলমোস্ট নাই হয়ে গেছে। বাট এই যে এই সপ্তাহে আমি খালি দেখলাম যে 2 উইকস এর জন্য আউট, না কত উইকের জন্য যিনি আউট হয়েছে। সো ওর ফিটনেস ইস্যু নিয়ে আমার রিয়াল মাদ্রিদ আমার কাছে এটাই মনে হয় যে ফ্লোরেন্টিনো পেরেজ, পেরেজের মাস্টার ক্লাস শো করতেছে, কারণ ও একটু জাস্ট দেখতেছে যে আর্সেনাল কত টাকা দিবে, প্যান্ডেমিক মার্কেটে কত পর্যন্ত চাইতে পারে আর্সেনাল। আমার মনে হয় যে আর্সেনাল অ্যারাউন্ড আই থিঙ্ক 35 মিলিয়ন টু 40 মিলিয়ন এরকম দিবে, এর বেশি আর দিবে না। এর বেশি আর যদি চাইও রিয়াল মাদ্রিদ, আই থিঙ্ক আর্সেনাল মুভ অন করবে, কারণ মার্কেটে অনেক অ্যাভেলেবল প্লেয়ার আছে। যেমন আই থিঙ্ক নাবিল ফেকিরের আমরা রুমার দেখলাম, এরপরে এমিলিয়ানো বুয়েন্দিয়া। আমরা তো বুয়েন্দিয়া এমনও দেখেছি, বুয়েন্দিয়া অলমোস্ট এসেই পড়ছে এরকম নাকি জানুয়ারির টাইমে। সো আমি দেখতে চাই যদি ওডেগার্ড যদি নাও আসে, কোনো ওরকম ঝামেলা নেই, কারণ আমাদের এমএল স্মিথ রয়ে আছে। আবার এরপরে মার্কেটে ভালো অপশনও আছে, যেমন নাবিল ফেকির, তারপর এমিলিয়ানো বুয়েন্দিয়া, যে রিসেন্টলি নরউইচ থেকে প্রমোটেড হয়েছে। এন্ড ওর ইচ্ছাও আছে নাকি প্রিমিয়ার লিগে খেলা, আর্সেনালের সাথে খেলা, কারণ ওর এজেন্টদের সাথে আমরা ভালোই লিগ। সো আমার মতে এটা কোনো ঝামেলা নেই যে ওডেগার্ড আসতেই হবে, না আসলে আমরা একদম শেষ হয়ে যাবো, এরকম কোনো কথা নেই। ইটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সো এটাই বলবো যে ফেকির আছে বা বুয়েন্দিয়া আছে। আমার কেন জানি মনে হচ্ছে যে বুয়েন্দিয়া এই সিজনে আসতে পারে। সো ভালো বলতে পারবে নিহাল, এই কি চলতেছে ওডেগার্ড নিয়ে, মার্কেটে কি চলতেছে আসলে? ওডেগার্ডকে রিয়াল আমি মাদ্রিদ মানে মানে আমার আমি কাছে আমি যেটা আমার মনে হয় অনেক জিনিসগুলো I don't see him coming for on a permanent deal.
আমার আমার কাছে সেটা মনে হয় না পার্মানেন্টলি আসবে বলে আমার কাছে মনে হয়, কারণ রিয়াল অনেক মানে অলমোস্ট 15 থেকে এখনো 7 বছর রিয়ালে আছে। তো যদি ওকে ওইভাবে যদি মানে রেট না করতো, এত বছর ওকে রাখার কোনো মানে নেই। এটা Exactly. একটা কারণ। আর সো 7 বছর ধরে যারা এতদিন ধরে বিভিন্ন জায়গায় লোন দিয়ে গ্রুম করলো, তো এত সহজে ওরা ছাড়বে আমার কাছে সেটা মনে হয়। আর ওডেগার্ডের পার্সোনালি প্লেয়ার হিসেবে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু সমস্যা হলো ওর কিন্তু একটা মেজর ইনজুরি ইস্যু আছে। মানে অনেকটা বেশি ওয়ার্কলোড নিলে কিংবা বেশি খেললে এই মানে ইনজুরিতে পড়বে, এই টাইপের একটা কি জানি সমস্যা আছে। তো আমার কাছে মনে হয় ওদেগারকে আরেকটা সিজন লোনে আনা উচিত, দেখা উচিত কিরকম প্রিমিয়ার লিগে আসলেই কি সার্ভাইভ করতে পারে কিনা। কারণ এখনো আমরা মাত্র ওরা কিন্তু অনেক শর্ট পিরিয়ড দেখছি, 1-2 মাসের মতো মনে হয় খেলেন এই টানা আমাদের সাথে। তো আমার মনে হয় একটা সিজন যদি ট্রাই করা উচিত লোনে আনা, তারপর যদি দেখা যায় ভালো খেলে তারপর পার্মানেন্টলি আনার ট্রাই করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় না ওজেগার্ডে পার্মানেন্টলি অ্যাপ্রোচ করা খুব একটা ভালো আইডিয়া হবে। ভাই এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আপনার যদি দেখেন যে আমাদের ইন্টারন্যাশনাল যে আপনার যে ব্রেকটাতে আপনার অবামিয়াং গ্যাবনে গেল, ম্যালেরিয়া হয়ে আসলো। আপনার টিএরনি স্কটল্যান্ডে খেললো, ইনজুরি নিয়ে আসলো। ওডেগার্ড আপনার ওর নরওয়েতে খেললো, সে ইনজুরি নিয়ে আসলো। তো ভাই আসলে আমাদের স্কোয়াড ডেপথ অবশ্যই লাগবে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খুবই আপনার টাইট থাকে এবং হচ্ছে আপনার খুব অল্প সময় অনেকগুলি ম্যাচ খেলতে হয়। তো ইনজুরির চান্সেস থাকে। তো ওটাই আমাদের একটু মাথায় রাখতে হবে। আর বুয়েন্ডিয়ার কথা যেটা বলছেন যে বুয়েন্ডিয়া আসবে কিনা আমি কতটুকু জানি না, শিওর না। যদিও বুয়েন্ডিয়ার এজেন্ট আর আপনার এমিলিয়ানো মার্টিনেজের এজেন্ট কিন্তু সিমিলার। তো বুয়েন্ডিয়াকে আর্সেনাল দেখছিল, কিন্তু আবার নরউইচ কিন্তু আবার প্রিমিয়ার লিগে আসছে। তো নরউইচের আসলে সেল করার আর্জেন্সি কিন্তু অতটা নাই, আমি যতটুকু মানে পেপার পত্রিকা যা পড়লাম। কারণ তারা মোটামুটি এখন ক্যাপ্টিট আছে। তো তাদের হ্যাঁ, আসলে বুয়েন্ডিয়া আমি শিওর না বুয়েন্ডিয়ারটা সে কতটুকু আমাদের সিস্টেমের সাথে সেট আপ করবে বা যাবে। বাট হ্যাঁ, নর্উইচ আর এটাই বলছে, নর্উইচ এটাই বলছে যে বুয়েন্দিয়াকে তারা মানে এমন ছাড়বে না, বাট বুয়েন্দিয়া যদি রিকোয়েস্ট করে তাহলে কিন্তু ছেড়ে দিবে, এটাই আমি যতটুকু মানে আমি আর দেখি। বুয়েন্দিয়া কিন্তু এই সিজন ফুল রাইট উইং এ খেলছে, ও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলে নাই, ফুল দেখা যায় রাইট উইং থেকে অপারেট করছে। সো এটাও একটা রাইট উইং যদি দরকার, রাইট উইং আমাদের দরকার নেই, আমাদের অনেক রাইট উইং আছে। তো এখন আবার কামে শিফট হয়ে কতটা পারফর্ম করবে এটা না একটা বাট ব্যাপার আছে। বুয়েন্দিয়া তো খেলতে পারবে তো, আই থিংক হি ওয়াজ মেকশিফট হ্যাঁ রাইট খেলতে পারবে, কিন্তু অলমোস্ট কিন্তু 2 সিজন প্রায় একটা রাইট উইং খেলতেছে, একটা রাইট। নির্দিষ্ট সিস্টেমে খেলতেছে। না তো লাস্ট আবার রেলেগেট না, যখন লাস্ট তখন লাস্ট কি রাইট সিজনও কিন্তু, হ্যাঁ লাস্ট সিজনও অনেকটা টাইম রাইট উইং এ খেলছে। না রেলেগেশন রেলেগেশন যখন ওরা ফাইট করছিল তখন কি রাইট উইং খেলতেছিল যতটুকু হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। রাইট, তখন তখন রাইট বেশ উইং কয়েকটা খেলছিল। ম্যাচ রাইট উইং খেলছে। এটা একটা ব্যাপার যে আমাদের রাইট উইং এ অলরেডি উই হ্যাভ সো মেনি প্লেয়ার্স। আইনুল ইসলাম কমেন্ট করছে যে আমার কাছে মনে হয় গেন্দুজি এন্ড আজিজ সিমিলার টাইপ প্লেয়ার, বাট আজিজ হুদাই ড্রিবল করে না, গেন্দুজি এটা করে না মাঝে আজিজ মাঝে। ড্রিবল করে। যদিও আজিজ ভালো আজিজের ড্রিবলার। আজিজ হ্যাঁ, বাট ও বলছি শুধু শুধু ড্রিবল করে না, যেটা গেন্দুজি মাঝে মাঝে করে। যদিও আজিজের এখন ইপিএল এর an improvement in the squad. ওডেগার্ড রে সে অনেক পছন্দ করে। ইফ উই ক্যান গেট হিম ইন গুড প্রাইস অ্যারাউন্ড 40-50 মিলিয়ন, দেন উই শুড ডেফিনেটলি গেট হিম। এর চেয়ে বেশি খরচ করে হলে আরো, যেটা ইশতিয়াকও বলছিল, আরো প্লেয়ার আছে মার্কেটে। বাট কোয়েশ্চেন, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে কোয়েশ্চেন থেকেই যায় যে আমরা যতই এক একজনের প্রাইস ট্যাগ নিয়ে কথা বলি না কেন, 40-50 মিলিয়ন একটা প্লেয়ার হচ্ছে, 40 মিলিয়ন মিডফিল্ডার। We need a right back. We need a right back. We need a backup left back. এগুলা রেখে দেন ব্যাকআপ আমি গোলকিপার, ফরওয়ার্ড ব্যাকআপ ব্যাকআপ গোলকিপার। গোলকিপার মাস্ট নিডেড। তো এগুলার পিছনে স্পেন্ড করে ডু উই হ্যাভ অ্যানাদার 40-50 মিলিয়ন টু স্পেন্ড অন ওডেগার্ড? তারপর There is আমরা এই জন্য ফরওয়ার্ড পজিশনে আসতেছি, ফরওয়ার্ডে আমাদের ব্যাকআপ ফরওয়ার্ড দরকার। a solution ভাই, মানে মানে এই যেটা জন্য লোন আনা বেটার, আমার হ্যাঁ কাছে হ্যাঁ মনে হয় যেটা লোন আনা সব দিক দিয়ে বেটার। আচ্ছা নেহাল ভাই, আমাদের হোসেম আওয়ারের আপডেটটা কি আপনার কাছে আছে? আমরা কি এখনো ইন্টারেস্টেড, বা এখনো কি অলিম্পিয়াকোস আপনার হোসে হচ্ছে মার ওই ধরনের প্রাইসটা এখন ধরে ওই, রাখবে? এখন আর মানে হোসে মারের পিছে মনে হয় না এখন আর আর্সেনাল আছে। আমার কাছে যেটা মনে হয় ও জুভেন্টাস চলে যাবে, জুভেন্টাস চলে যাওয়ার আচ্ছা ভালো একটা সম্ভাবনা আছে এই সিজন। ফাতে মুবিন আমাদের সাথে আবার আরেকটা কমেন্ট করছে, সে বলছে যে ইফ উই কান্ট গেট ওডেগার্ড উই নিড আ গুড ক্যাম বিকজ ইটস ইম্পর্টেন্ট ফর আর্টেটাস সিস্টেম
and ESR is too injury prone. We need a recognized cam in this summer. I do agree with him, of course. ESR injury prone না হোক, but he is very young. আমরা মানে এরকম মানে তাকে আহ আমরা কিসে খেলবো, আমরা ইউরোপে আদৌ খেলবো কিনা, আমাদের আসলে হাতে কি কয় ম্যাচ থাকবে, আমি নট শিওর। যেই হারে আর্সেনাল আগাইতেছে, আমার মনে হইতেছে আমরা নেক্সট সিজন শুধুই প্রিমিয়ার লিগ খেলবো, আর এফএ কাপ, বড় জোর এফএ কাপ আর ইংলিশ সেটাই মনে লিগ হয়। খেলবো। আর কোনো কিছু আমাদের আসলে খেলা হবে কিনা। বাট যদি খেলা হয়, ওই যে এইট হইলে জানি কি একটা নতুন কনফারেন্স কাপ নাকি খেলা হবে, তো এইসব খেলতে গেলে আমাদের কিছু প্লেয়ার দরকার হবে আসলে। আচ্ছা, দেন ভাই উই ওটা মুভ অন টু, না ইয়া। ওইটাও বলছিল যে ভাই মানে একটা ইয়াং প্লেয়ারের উপর এত রিলাই করা যে আসলে কিন্তু বড় মুসিবতের দিকে টিম যে যাইতেছে, মানে বড় একটা ট্রাভেলের দিকে টিম যাইতেছে, কারণ একটা ইয়াং প্লেয়ারের ভাই উপর যেমন সাকা, আর কত বাকি আছে এখন? আমরা প্রায় 9-10, আর কত পিছা যাবো? না ওরা ট্রাভেল খেলে না এলে বাকি 13-14। প্লাস আবার ইভান স্মিথ রোয়ের একটা যদি ওরাই এরকম কিন্তু একটা আমাদের young বাঁচাইছে player- এই সিজন বলতে গেলে কিন্তু ওরাই বাঁচাইছে। হ্যাঁ, বাঁচাইছে টাচ ঠিকই। করতে সমস্যা নাই। But এটাই, but ওদেরকে যদি আমরা এত ওয়ার্কলোড দিয়ে দেই, কারণ ওদের কিন্তু একটা টাইম আছে যখন ওদের একটা পিক টাইমে যাবে, তখন কিন্তু আর্সেনাল আর ইউটিলাইজ করতে পারবে না, যেমনটা আমরা জ্যাক উইলশিয়ারের ক্ষেত্রে আমরা দেখছি। মানে আমরা উইলশিয়ারকে এত কম এজে এত ওভার মানে ওয়ার্কলোড দিয়ে দিচ্ছি যে উইলশিয়ার একটা পিকে যে উইলশিয়ার কিন্তু ওই লেভেলে পারফর্ম করতে পারে। আমার কাছে অনেস্টলি কখনো মনে হয় নাই যে আমরা উইলশেয়ারকে অনেক বেশি ওয়ার্কলোড দিয়ে দিছি। উইলশেয়ার ওয়াজ জেনুইনলি ইনজুরি প্রোন। মানে সেটা শুধু আমরা না, সে এখন যেই টিমে যায় সেইখানেই সে ইনজুরি প্রোন। এখন আমরা একটা সময় পর্যন্ত আর্সেনালের মেডিকেল সিস্টেমকে দোষ দিয়ে আসছি। হ্যাঁ, হি হি ওয়াজ আ ভেরি প্রমিসিং প্লেয়ার, মানে হি কুড হ্যাভ ডেলিভার্ড মোর থ্রু আউট হিজ ক্যারিয়ার, বাট সেটা আনফরচুনেটলি করতে পারে নাই। এটা অনেকের বেলায় হয়েছে। আবু দিয়াবি একটা প্লেয়ার ছিল আমাদের, খুবই ভালো আমরা ছিল। ভাবতাম যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস, মানে সে হয়তো বা নেক্সট ভিএরি হবে, ভিয়েরা। বাট এক্স্যাক্টলি, সো বাট নেভার হ্যাপেন্ড। সো এরকম কিছু আনফরচুনেট ইনসিডেন্ট কেন আমাদের সাথেই হয় আমি জানি না, হয়তো বা অন্য অন্য টিমের সাথেও এরকম কিছু প্লেয়ার আছে। রোজেস্কি থেকে আমরা আরো অনেক কিছু পেতে পারতাম যদি একটা বিশাল সময় সেই ইনজুর্ড না হয়ে থাকতো। রবিন ভ্যান পার্সির, এডওয়ার্ডো। এক্স্যাক্টলি, এডওয়ার্ডো। রবিন ভ্যান পার্সির মানে পিক সময়টার আমরা খুব কম সময়টা তাকে পাইছি। যে সময়টা আমরা তাকে পাইতে পারতাম সেই সময়টা সে ইনজুরি ছিল তার, একটা বিশাল সময়। তো আমাদের আর্সেনালের সাথে এটা এটা নতুন কিছু না, অনেকদিন হয়ে আসতেছে। ফারাবি সারোয়ার কমেন্ট করছে, ডোন্ট ইউ গাইস থিংক বিজুমা এন্ড পার্টে উড বি টু সিমিলার টু প্লে টুগেদার? হিমেল হিমেল খান যদি, আই থিংক দে না, আর প্রিটি মাচ সিমিলার, বাট না ভাই, একটু ডিফারেন্স তো আছেই ভাই। আপনার এখানে একটু একটা কথা আমার মনে হয় রেলেভেন্ট বলাটা। আপনি যদি দেখেন যে হচ্ছে এখানে একটু এলিনি কথাটা আনতেছি। এলিনির সাথে একমাত্র আমি যেটা দেখলাম, আমার দেখা, সে যখন পার্টির সাথে খেলে তখন সে একটু ডিফারেন্ট স্টাইলে সে খেলে, সে একটু তার ফ্রিডম থাকে, সে একটু সামনে যায়, তখন সে সাইড ওয়েজ পাস না দিয়ে একটু একটু বেটার খেলে আমার যেটা দেখা। বিসুমা যদিও আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট হচ্ছে আমার মনে হয় সে একজন বল ক্যারিয়ার, এবং সে আপনার যে ডিফেন্স ব্রেকিং পাস সেটা সে দিতে পারে, যেটা সে ব্রাইটনের আমি কয়েকটা ম্যাচ দেখলাম। অবশ্যই আর্সেনালের মতো এত ডিটেল ভাবে দেখি না, কিন্তু আমি তাকে যা দেখছি ভাই, আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট খেলা দেখে আমার কাছে তাকে খুবই এফেক্টিভ মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই দুজন প্লেয়ার আপনার মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারবে। আপনি যদি একটু ব্যাকিং, আমরা যদি 2004 দিকে যাই, আমাদের কিন্তু ভিয়েরা আর আপনার জিলবার্টো সিলভা কিন্তু ওরা হচ্ছে সেম টাইপের ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, বাট আমাদের দুজনের কিন্তু একটু ডিফারেন্ট রোল ছিল। তো যদিও হচ্ছে আপনার দুজনের হয়তো খেলার স্টাইল একই হতে পারে, বাট আমার মনে হয় আর্টেতা তাদেরকে ডিফারেন্ট রোল দিবে। আর আমার মনে হয় তারা দুজনকে খুব ভালো কমপ্লিমেন্ট করবে। আর আমাদের ডিফেন্স তো সবসময় একটু উইক থেকে, দুইটা ভালো ডিফেন্সিভ মিডের শিল্ড থাকলে আমরা মনে হয় অ্যাজ এ টিম বেটার প্রোগ্রেস করবো। আর আর্টেতা চাই হচ্ছে এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে, যাতে টিম আমাদেরকে ইজিলি ব্রেকডাউন না করে। আপনি যদি আমাদের এমিরেটস আমলে দেখেন, তাহলে আমরা একটা ম্যাচে 30-র উপরে শট কনসেপ্ট করতাম, এখন কিন্তু সেটা অনেক কমে আসছে। তো আর্টেতা চাচ্ছে যে হচ্ছে আগে আমাদেরকে ডিফেন্সিভলি সলিড করে দেন মুভ হেড করতে। তো এটা আমার মতে দে আর ফাইন। আর্টেতার পার্টে এন্ড বিসুমা ভালো হবে একসাথে। রাইট, ওকে। উই মুভ অন টু দ্য ফ্ল্যাঙ্কস। আমাদের রাইট উইং এ আমাদের বা রাইট সাইডে আমাদের বেশ কিছু প্লেয়ার আছে। আমাদের পেপে আছে, আমাদের উইলিয়াম। সাকাও এখন খেলে। উইলিয়াম।
উইলিয়ান। উইলিয়ান রাইটে খেলে মাঝে মধ্যে নাকি? হ্যাঁ, রাইট উইং Right এ, left এ চেলসিতে ঢুকে রাইট যায়। উইং খেলতো। চেলসিতে রাইট উইং আচ্ছা, উইলিয়াম চেলসিতে রাইট উইলিয়াম উইং তো এ খেলতো। মেইনলি রাইট উইং খেলে। চেলসিতে রাইট উইং এ খেলতো। আচ্ছা, সো আমাদের রাইট উইং এর অনেকগুলো Reece প্লেয়ার আছে। Nelson, রাইটে সো আমরা উই অ্যান্ডারসন। ওয়ার টকিং অ্যাবাউট কি ওর নাম কি? আমরা যার নিয়ে একটু আগে কথা বলতেছিলাম, ভুলে গেলাম। বয়স বাড়লে লিসোয়া। যেটা হয়। না, যে বুয়েন্দিয়া। Emil Smith Rowe, ও বুয়েন্দিয়া। বুয়েন্দিয়া, বুয়েন্দিয়া। সো Buendia। সো আমার মনে হয় না রাইট উইং এ আমাদের আর কোনো মানে রাইট সাইডে আর কোনো প্লেয়ার দরকার আছে। লেফট সাইডে আমাদের কি একটা লেফট উইঙ্গার এর দরকার আছে আমাদের? কারণ না, ওবামিয়াং আহ, এই জিনিসটা ডেলিভার করতে পারতেছে না। ও ওবামিয়াং প্রসঙ্গে আসি। ওবামিয়াং, হ্যাঁ, আমরা ফরগেট অ্যাবাউট দ্য হিজ ফর্ম এন্ড এভরিথিং, বাট এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে ওবামিয়াং হচ্ছে খুবই ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার। ডেফিনেটলি, অবশ্যই ডেফিনেটলি দা বেস্ট প্লেয়ার। আমি বলবো যে এখন পর্যন্ত আমাদের আমাদের ক্যাম্পেইনের আমাদের বেস্ট প্লেয়ার সে। অন হিজ ডে হি he can deliver against any opponent, any side. So keeping that in mind, আমরা ওকে একটা এক্সটেনশনও দিছি। হি ইজ আওয়ার ক্যাপ্টেন। সো ওবামিয়াং, ইজ হি হিয়ার ফর আ লং হল, নাকি আমরা লেফটে আমাদের মার্টিনেলিও আছে, আমরা লেফটে পেপেকেও খেলাই মাঝে মধ্যে। সো আমাদের লেফটে কি আর কোনো আরেকটা ব্যাকআপের দরকার আছে নাকি? মানে কি কি মনে হয়? না, left আমরা Emil Smith Rowe কেও খেলাই এটাই। এটা অনেক লেস প্রায়োরিটি। যদি মানে যদি দেখা যায় ফান্ড থাকে, একটা প্লেয়ার আনা উচিত আমার মতে। কিন্তু যদি না হয় তাহলে দরকার নেই, কারণ অনেকে লেফট উইং খেলতে পারে। ভাই যেটা বলি, স্মিথরও খেলতে পারে, পেপেও খেলতে পারে, মার্টিনেলিও খেলতে পারে। So, আপাতত মনে হয় না মানে টপ প্রায়োরিটি না, বাট যদি ফান্ড থাকে বা যেটা যেটা অসম্ভব প্রায় থাকা, সো তাহলে হয়তো আনা যেতে পারে। মানস সোলোমনের সাথে আমরা অনেক দিন ধরে লিঙ্ক আছি, ও লেফট উইং এ খেলে। So, না, বাট ভাই দেখা যাক। ফান্ড তো অনেক থাকবে, কি বলেন? ফান্ড তো এবার যদি আপনারা যদি হোল্ডিং কে বিক্রি করি, গ্যালারিকে বিক্রি করে, লাকাদুকে বিক্রি করি, ফান্ড তো ভালোই থাকবে আমার মনে না হয়। না, সমস্যা হলো ভালো আমরা তো থাকবে এবং সবাই ফান্ড আমরা সবাইকে খরচ বিক্রি, করবো। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। সবাইকে তো পারবো না আমরা। এরকম মনে হয় যে আমরা এই সবাই যা রেডুড আছে এক এক সিজনে ক্লিয়ার করতে পারবো, এটা মনে হয়। যেখানে না, আমরা আগের কখনো তো সিজনে করিনি। মাত্র একটা প্লেয়ার মাত্র সেল করছি, মানে এমিলিও মার্টিনেজ, তাও ওর অনেক বেশি ভালো ফর্মে ছিল দেখা, নাহলে ওরেও পারতাম না আমার মনে হয়। দ্যাট ইজ ট্রু। তো ভাই লাস্ট সিজনে আমরা গুয়েন্ডোজকে খুব অ্যাক্টিভলি সেল করতে চাইছি কিন্তু পারি নাই প্যান্ডেমিকের পারি কারণে। নাই। হ্যাঁ, প্যান্ডেমিকের কারণে সেটাই। আমরা যদিও অনেকে বলছে একে সেল করব, ওকে সেল করা উচিত, কিন্তু কতটুকু পারবো হবে না, আসলে সেটাই সময় গেলে ব্যাপার। দেখা যাবে। আর আপনি ভাই যদি আপনার ওই যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলি দেখেন, সবগুলি ক্লাব কিন্তু হিউজ লসে আছে। তো হ্যাঁ, কতটুকু সেল পার্সোনালি করতে পারবো ওটা দেখা যাবে আসলে। এই সিজন আমরা মানে যদি মানে এস্টিমেট যে লস, সেটা মেবি এই সিজন শেষে মানে শুধু এই সিজনে আমাদের 150 মিলিয়নের কাছাকাছি হবে। সো অনেক হিউজ অ্যামাউন্ট, যেখানে হুম, আমাদের রেভিনিউ হয়েছে 500-600 মাঝামাঝি থাকে, সেখানে অলমোস্ট মানে 1/4 আমরা লস হইতেছে। সেটাই। সো অনেক আহ, হিউজ অ্যামাউন্ট। ওবামিয়াং প্রসঙ্গে ইশতিয়াকের কাছে আছি, মানে যে হোয়াট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি, মানে কেন সে ডেলিভার করতে পারতেছে না? সে কি তার প্রাইম হারাইছে নাকি তাকে আমরা সময় দিলে, এবং কোন পজিশনটা তার জন্য আসলে ফিট করে? মানে আপনি কোন পজিশনে ওকে বেশি পছন্দ করেন, সেন্টার ফরওয়ার্ড নাকি লেফট উইং? ভাই অফকোর্স একটা ফরওয়ার্ড, কারণ ও ইজ একটা ডেডলি একটা ফিনিশার, মানে একদম লিথাল, যেটা আমরা অ্যাকচুয়ালি লাকাজাতকে দেখতে চাই। যেটা লাকাজাত লিথাল একদমই না, বাট লাকাজাত ধরেন লিঙ্ক আপ প্লে অনেক ভালো, কিন্তু অবামিয়াং এর আবার লিঙ্ক আপ প্লেটা একটু উইক। কিন্তু অবামিয়াং আবার ফিনিশিং এর দিক দিয়ে আবার লিথাল, একদম মানে প্রেডেটর, যেখানে লাকাজাত একদম মানে ধরেন উইক। মানে সত্যি কথা বলতে আমি অবামিয়াংকে চাই যে নেক্সট সিজন থেকে ওকে যাতে আর্টেটা সেন্টার ফরওয়ার্ড হিসেবেই রাখুক, আর কোনো লেফট উইং এর দেখ না। কারণ ওবামিয়াং এর সত্যি কথা বলতে আমি যেটা আস্তে আস্তে দেখতেছি, ওর পেস ইজ লুজিং ইট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বয়সের কারণে যেটা হয়, মানে বয়সের কারণে পেস ইউ লুজ ইউর পেস। তো আমার মনে হয় যে এখন আমাদের ওবামিয়াং এর স্ট্রেংথের উপর খেলা উচিত। তো ওকে আমি সেন্টার ফরওয়ার্ডে শিফট করে দেবো। আমার মনে হয় যে এই সিজনটা ওবামিয়াং এর জন্য সবচেয়ে টাফেস্ট সিচুয়েশন ছিল, বিকজ ওবামিয়াং কন্ট্রাক্ট রিমুভালের পরই ওর মা মানে অসুস্থ ছিল, এরপর হি হ্যাড টু গো দেয়ার। তারপর আবার এই যে আবার ওর ম্যালেরিয়া হয়েছে, ও কিন্তু ম্যালেরিয়া নিয়ে কিন্তু আমাদের 2টা ম্যাচ খেলছে, ওই যে আমাদের আবার অ্যাসিস্টও দিয়েছে ইউরোপা লিগে। সো ওবামিয়াং সত্যি কথা বলতে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার, মানে উই আর ব্লেসড। মানে আমরা 2 সিজন ধরে হি ক্যারিড আস ওভার, এন্ড আমার কাছে এটাই আমার কাছে আশ্চর্য লাগে যে মানুষ যখন বলে ওবামিয়াং কেন সেল করে না, কিভাবে সেল করবে এরকম একটা প্লেয়ার,
যে পুরো 2 সিজনস লিটারালি আমাদের ক্যারি করে গেছে। খালি এই একটা সিজনে আমাদের ওভার রিলায়েন্সটা ওয়ার্ল্ডের উপর কমে গেছে, যেটা ভালো হয়েছে। মানে একদিক দিয়ে সবাই ডিস্ট্রিবিউট করছে, সবাই গোল দিতেছে, যেটা ভালো। বাট আমি চাই যে ওবামিয়াং নেক্সট সিজন থেকে অনেক অ্যাক্টিভ থাকুক, এন্ড নেক্সট সিজন যাতে ও মানে গোল্ডেন বুটটা জিতে, সেন্টার ফরওয়ার্ডে খেলে, এটাই আমি চাই। এটাও মানতে হবে যে ওবামেং এর যে বয়স, ওবামেং এর জন্য কোনো টিম আসলে অনেক টাকা দিবে বলে মনেও হয় না এখন ওবামেয়াং কন্ট্রাক্ট এর। অনেক হাই, এক্স্যাক্টলি, 300K আর এর মতো স্যালারি, পায় প্রায়, এক্স্যাক্টলি অনেক বেশি। স্যালারি প্রচুর। সো এত স্যালারি দিয়ে কেউ ওকে নিবেও না। সো মানে তার যেটা করতে হবে সেটা হলো অবশ্যই তাকে হার্ড ওয়ার্ক করে তাকে টিমের সাথে। বাট সেন্টার ফরওয়ার্ডের ব্যাপারে আমি আমি নট শিওর, কারণ হচ্ছে মাঝখানে কোন ম্যাচটায় সেন্টার ফরওয়ার্ডে খেলে সে আমরা একদম ডুবলাম, এবং তবে সবাই তখন খুব বলা শুরু করলো যে ক্লিয়ারলি সে সেন্টার ফরওয়ার্ডে সে পছন্দ করে না, সে অলওয়েজ লেফট উইং এ পছন্দ করে। তাকে এতদিন ধরে লেফট উইং এ খেলা, আজকে কেন সেন্টার ফরওয়ার্ডে খেলাইছো? বাট আমি ইশতিয়াকের সাথে এই বিষয়টা আমি একমত হবো যে ইয়েস দ্যাটস ট্রু, যে ওর ফিনিশিং আজ হোক কাল হোক, বাট তার ফিনিশিং তো ভালো। সে ইদানিং মিস করতেছে, বাট আমি তাকে অলওয়েজ সেন্টার ফরওয়ার্ডে দেখতে চাচ্ছিলাম, যে সেন্টার ফরওয়ার্ডে থাকে ওবামেয়াং যেই পার্সি টাইপের ফিনিশ গুলা করতে পারে, এই ফিনিশ গুলা আমরা অন্যান্য এটা লাকাজেটও করতে পারে, বাট লাকাজেট অনেক ডিপ থেকে যেমন লিঙ্ক আপ করে করে উপরে আসে, আম, সেইটার সেটা আবার ওবামেয়াং একটু কম করে। বাট ওবামেয়াং ইজ স্পেসি, ওবামেয়াং হচ্ছে বেশ মানে প্রেডেটর ফিনিশ ভাই, ফিনিশ ফিনিশ দুর্দান্ত। বেসিক্যালি ইজ আ প্রেডেটর। মানে ওর প্রেডেটর ইনস্টিংক্টস ইউজ করে ওর গোল দেয়। এন্ড প্লাস ওর গোলগুলো দেখার মতো হয়, দেখবেন যে ওর গোলগুলো একদম টাফ টাফ গোলগুলো কিভাবে দিয়ে দেয়। যেমন সিটির এগেইনস্ট সেমিফাইনালে কি একটা গোল দিল, কি মিস করলো আর কি গোল দিল, একদম ইজি ট্যাপিং মিস করলো, একদম টাফ একটা গোল দিয়ে দিল। দ্যাট ইজ আওয়ার মেন। দ্যাটস ট্রু। এখানে ভাই একটা স্পিকিং, কমেন্ট আছে ভাই। আম, আপনার যে পেসের কথা বলেন ইশতিয়াক ভাই, আপনি যদি গ্যাবনের সাথে ওর ম্যাচটা দেখেন, আপনি যদি একটু যদি পারেন হাইলাইটস দেখেন ভাই, সে কিন্তু ভাই সেই আমরা অবামেয়াংকে যে স্পিডস্টার হিসেবে চিনি সেই সেই ধরনের গোল দিল গ্যাবনের সাথে। এখানে ভাই আমার একটা কমেন্ট আছে, প্রিমিয়ার লিগে ভাই আসলে ওই যে মাঠ ফাঁকা পেয়ে বল নিয়ে দৌড়ায় গোল দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ প্রিমিয়ার লিগের টিমগুলো অনেক ওয়েল ড্রিল থাকে। আপনার হয়তো জার্মান লিগে বা আপনার একটু লোয়ার উইকেন্ড অপোনেন্টের সাথে হচ্ছে আপনার সেই আপনার স্পেস পেয়ে দৌড় দিল, ফাঁকা মাঠে গোল দিল, যেটা আপনার হচ্ছে লাকাজেট মিস করলো, সেই ধরনের চান্সেস আপনার অবামিয়াং আমার মনে হয় প্রিমিয়ার লিগে পায় অত একটা। যাই পায় তার আমার মনে হয় পেস অতটা কমতে পারে হয়তো বা, অবশ্যই তার মিড টোয়েন্টিজে যা পেস ছিল এখন হয়তো কমছে, বাট স্টিল মানে স্টিল অনেক পেসি, মানে পেসি অনেক ডেফিনেটলি। আমি আমি এই কথাটা একটু আগে মানে এই কথা প্রসঙ্গে বলতে নিছিলাম যে আফ্রিকান আফ্রিকান নেশনস কাপ বা আফ্রিকান যদি কোয়ালিফায়ার্স এ আফ্রিকান টিম গুলো যেভাবে অপারেট করে, ডেফিনেটলি প্রিমিয়ার লিগ ইজ এ হোল লট ডিফারেন্ট সিনারিও। তারা অনেক মানে ওই আফ্রিকান লিগে ও যেভাবে একটা প্লেয়ারকে কাটাই করতে পারবে, এখানে করতে পারবে না, বাট স্টিল ওবামিং ইজ কেপেবল অফ ডুইং অ্যামেজিং থিংস। আর ভাই স্পিকিং অফ, আরেকটা জিনিস দেখুন, সরি ভাই, সরি না না, আপনাকে হ্যাঁ, না না, কন্টিনিউ, না কথা। কন্টিনিউ। আপনি দেখবেন যে স্পোর্টস সায়েন্স কিন্তু এখন অনেক ডেভেলপ করছে। আপনি দেখবেন যে আমাদের ইভেন আমাদের থিয়েরি অনরিচ যখন 30 ক্রস করছে সে কিন্তু আর পারে নাই। আমাদের মোটার R9 রোনাল্ডো সেও পারে নাই 30 পর। কিন্তু এখন দেখবেন 30 পর লেভানডস্কি বলেন, অবামিয়াং বলেন, ইব্রাহিমোভিচ বলেন, অনেকেই কিন্তু হচ্ছে স্পোর্টস সায়েন্স ডেভেলপমেন্টের কারণে তারা 30 পর কিন্তু তাদের ফর্মটা রিডিসকভার করে। তাদের পেস অত একটা না কমলে, মানে সোজা কথা তারা 30 পর ভালোই কন্টিনিউ করে। আমার মনে হয় ওবামিয়াং এর ওই ধরনের ডিটারমিনেশন আছে। আর একটা জিনিস দেখতে হবে যে আপনার কিছু কিছু প্লেয়ারের থাকে আপনাদের দেখা যায় যে আপনার পার্সোনাল লাইফ থেকে খুব ডিস্টার্ব, সেই তুলনায় আমি বলবো ওবামিয়াং ফ্যামিলি ওরিয়েন্টেড, তার হচ্ছে সে ডিসিপ্লিন লাইফ লিড করে। তো আমার মনে হয় ওবামিয়াং মানে যদিও তার একটা টাফ সিজন যাচ্ছে, তার পার্সোনাল লাইফ, হেলথ লাইফ সবকিছু মিলে, বাট আমার মনে হয় সে নেক্সট ইয়ার ডেফিনেটলি কামব্যাক করবে। ইনশাল্লাহ। উই হোপ সো, উই হোপ সো। ফরওয়ার্ড পজিশন নিয়ে যেহেতু কথা বলতেছি, এই বিষয়টা নিয়ে অনেক কথা বলার আছে। এই বিষয় নিয়ে আমরা পুরো একদিন কথা বলতে পারি চাইলে। আমাদের বর্তমানে আমাদের আর্টেটার সিস্টেমের সাথেও যাচ্ছে, ভালো ফর্মেও আছে, সেটা হচ্ছে আলেকজান্ডার লাকাজেট। লাকাজেটকে নিয়ে আমরা অনেক হাইলি লিঙ্ক ছিলাম। আমার মনে হয় যে আমি ছোটবেলায় আমি আমি হসপিটালে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমি শুনে আসতেছি লাকাজেট আসবে, তারপর আরো কিছু প্লেয়ার আসবে, কিন্তু লাকাজেট লাকাজেট আসতে আসতে অনেক দেরি করে ফেলছে। এন্ড দেন যখন লাকাজেট আসছে, ফর লাস্ট কাপল অফ সিজন আমরা শুরু করছি যে না, লাকাজেট ইজ আনওয়ান্টেড, আমাদের লাকাজেটের দরকার নেই। যখন আমাদের জিরো ছিল তখন আমরা বলতাম যে লাকাজেট কেন নাই, লাকাজেটকে নিয়ে আসি।
এ হচ্ছে আমাদের মেইন ফ্রেঞ্চ প্লেয়ার যাকে আমাদের দরকার। এখন লাকাজেট আছে এবং লাকাজেট এখন ডেলিভার করতেছে, বাট এখন আমরা আবার লাকাজেটকে চাই না। আহ নেহাল থেকে আসি যে লাকাজেটের থাকার সম্ভাবনা কতটুকু আর থাকার সম্ভাবনা নাই কতটুকু, তারপর আমরা আসতেছি বাকি প্লেয়ারদের কথায়। লাকাজেটের জন্য কিন্তু মানে আমরা লাস্ট সিজন থেকে লাকাকে সেল করার কিন্তু আমাদের প্ল্যান চলতেছে। রোমা থেকে কিন্তু বিড আসছিল, কিন্তু এটা মানে আর্সেনালের ডিমান্ডের কাছাকাছি না হওয়াতে করে সেবারের মতো দেখা যায়। আর্সেনাল কত চায়? আমার আমার কাছে যেটা মনে হয় 35 মিলিয়নের আশেপাশে, আর রোমার বিড মেবি ছিল 25, মানে এরকম মানে ডিফারেন্স ছিল আর কি, সেজন্য ওইটার অফার আর কি রিজেক্ট করে দেওয়া হয়। এই সিজনেও আমার কাছে মনে হয় লাকাজেট মার্কেটে থাকবে, মানে সেল করার জন্য যদি ওইরকম অফার আসে আমার মনে হয় আর যেহেতু লাস্ট ইয়ার ট্রাই করবে একটা মোটামুটি যদি পারে সেল করে দেওয়ার জন্য, কারণ যেহেতু ওবামেয়াং সাইন করতেছে, আর আমরা কিন্তু অন ট্রেনিং গ্রাউন্ডের ভিডিও টিডিও অনেক জায়গায় দেখতেছি গ্যাব্রিয়েল মার্টিনেজের সেন্টার ফরওয়ার্ডে শিফট করানোর একটা চলতেছে, প্রক্রিয়া চলতেছে। তো আমার কাছে মনে হয় লাকা প্লাস বালুগনও কন্ট্রাক্ট সাইন করলো, আমার কাছে মনে হয় লাকাজেটের ফিউচার হয়তো এই সিজনে আর্সেনালে আর নাও থাকতে পারে। আর সত্যি কথা বলতে লাকাজেট মানে যদিও অনেক হাইপ নিয়ে আসছিল, কিন্তু ওইটার এক্সপেকটেশন কিন্তু ও কখনোই মিট করতে পারে নাই। কখনোই দেখবেন না ওর মানে 20টা গোল মনে হয় কোনো পিএল সিজনে হচ্ছিল। ওই অন অ্যাভারেজ মানে লেস দেন 20 গোল স্ট্রাইকারই ও। সো আমার কাছে মনে হয় লাকাজেট, আর যেহেতু আমরা লাকাজেট অলরেডি অনেক বড় একটা কন্ট্রাক্টে আছে, এখন যদি এক্সটেনশন করে ও তো আর কন্ট্রাক্ট মানে ওয়েজ রিডিউস করে আর কন্ট্রাক্ট সাইন করবে না, সাইন করলে ওয়েজ ইনক্রিজ করবে। সো এই রাইট। সিচুয়েশনে ওয়েজ ইনক্রিজ করে ওরে আবার নতুন কন্ট্রাক্ট দেওয়া, যেখানে অলরেডি আমরা যদি ওভারটা আমরা মানে ওভারটা না ওভার কেসটা ধরি, অলমোস্ট 2টা কেস আমাদের হলো যে আমরা এই প্লেয়ারকে কন্ট্রাক্ট সাইন দিলাম এবং দেখা গেছে আমাদের সেটা মানে ফলপ্রসূ হয় নাই। অজিল ওভার দুইজনই বলতে গেলে ব্যাকফায়ার করছে 2টা ডিলে। সো আমার কাছে রাইট, মনে হয় না আবার এরকম একটা প্লেয়ারের উপর বাজি বড় ধরা একটা উচিত। কন্ট্রাক্ট দিয়ে আবার একটা ইয়ে করবে। দ্যাটস ট্রু। একজন অভি কমেন্ট করছে, এটা একদম আমাদের প্রথম শুরুতেই কমেন্ট করছিল এবং আমি ফরওয়ার্ডে আসার জন্য ওয়েট করতেছিলাম। এখন আমরা স্পিকিং অফ লাকাজেট আমরা এই কোশ্চেনটা করতে পারি যে ডু ইউ থিংক বালোগন ক্যান পারফেক্টলি রিপ্লেস লাকা, অর ডু উই নিড টু বাই এ রিপ্লেসমেন্ট ইফ উই লেট লাকা গো? ইশতিয়াক, লাকাকে কিরকম পছন্দ করেন? 1 নাম্বার। 2, ওভারঅল দৃষ্টিতে মনে হচ্ছে আমরা যদি লাকার জন্য ভালো প্রাইস পাই আমরা লাকাজেটকে আমরা হয়তো বা সেল করে দিব। আমরা সম্ভবত এনকেটিয়াকেও সেল করে দিব। এনকেটিয়ার প্রসঙ্গে আমি হিমেল ভাইয়ের কাছে আসবো না। বাট এই কোয়েশ্চেনের অ্যান্সার যে বালোগান কি লাকাকে রিপ্লেস করার মতো এখনো রেডি, আমাকে যদি জিজ্ঞেস না, করা হয় আমি বলবো নো, নট রেডি। না, তো হোয়াট ডু ইউ থিংক? কখনো না। আমার কাছে ভাই মনে হয় না আমার বালুগন রেডি। হ্যাঁ Balogun হ্যাঁ ready ভাই বলতে বলুন। কি he is not ready for the center forward position মানে to start, but I think Balogun is ready for the second position মানে হচ্ছে যে লিড দিবে ব্যাকআপ, ব্যাকআপ স্ট্রাইক। ব্যাকআপ হিসেবে he can do a good job. So আমার মতে যারা আমাকে অ্যাকচুয়ালি গ্রুপে ছিল আমি কিন্তু লাকাকে রেডি করে না, কারণ আমি প্রত্যেকদিন উইক পোস্টিং বা ফ্যাক্ট পোস্টিং দিয়ে কিন্তু আমি লাকা সবাইকে রিমাইন্ড দিই যে লাকা is a very average player and we should move on from him. সো আমার মতে আমি লাকাকে একটা কারণে আমি দেখতে পাই না, সেটা হচ্ছে ওর ফিনিশিং এর কারণে। আর আমি এই জিনিসটা একদম মানে যেমন ববি ফার্মিনো এগুলো এইসব প্লেয়ারদের আমি একটা কারণে দেখতে পাই না, কারণ তাদের মেইন জবই হচ্ছে ফিনিশ করা, তারা হচ্ছে স্ট্রাইকার। তারাই যদি মানে স্ট্রাইকিং গোল পোস্টের সামনে যায় যদি দে ড্রপ স্টিকার্স, মানে এইভাবে একটা স্ট্রাইকার কিভাবে আমি পছন্দ করবো, তাই না? তাদের তাদের তারা তারা কিন্তু কাইন্ড অফ ফলস নাইন পজিশনে খেলে এবং ফলস নাইনের স্ট্রাইকাররা যে অনেক গোল দেয় না। ফিরমিনোর কথা যেহেতু আসলেই ফিরমিনো এটা কিন্তু মানে কোনো এই সিজনে হয়তো বা ফিরমিনো একটু অফ খেলতেছে, বাট এই সিজন না ভাই, লাস্ট সিজন থেকে আর বাট দুই সিজন থেকে ফিরমিনোকে কিন্তু খুব হাইলি রেট করে কোচ, তার টিম, তার ফ্যান্সরা সবাই, কারণ হচ্ছে সে নাকি দলের জন্য খুব ভ্যালুয়েবল অ্যাসেট এবং মানে তার কন্ট্রিবিউশন নাকি অনেক। লাকাজেট হয়তো বা ওভাবে ইয়ে করে, লাকাজেট আমাদের মানে আম, তার অ্যাওয়ে গোল মানে অনেকদিন অ্যাওয়ে গোল ভাই নাই, 2 বছর ধরে ভাই অ্যাওয়ে নাই গোল বললেই ছাড়া চলে। ছিল। এই খালি এই এই টাইপের সিজন সিজনটা মেবি অনেক ভালো অ্যাওয়ে পারফর্ম করে। এই সিজন কিন্তু অ্যাওয়ে গোল অনেক বেশি দিচ্ছে। হ্যাঁ এই এই সিজনে কিন্তু এই সিজনে অ্যাওয়ে গোল অনেক বেশি দিচ্ছে। এই সিজনে বাট গেছে ওই যে দিছে। হোম গোল আবার না দিয়ে পৌঁছায় দিতে আবার এই সিজন। বাট আমার মতে এটাই ভাই যে অ্যাকচুয়ালি ওবামেয়াংকে বিল করা উচিত সেন্টার ফরওয়ার্ড রোল হিসাবে, আর মার্টিনেলিকে আমি দেখতে চাই লেফট উইঙ্গে।
আর সাকাকে দেখতে চাই আমি রাইট উইং এ। এই তিনটাই আমি চাই যে দেখতে। আর ক্যাম্প হিসাবে আমি দেখতে চাই ওডেগার্ড বা ইএসআর, ওদেরকে আমি দেখতে চাই। সো আপনি এটাই বলতে পারেন যে লাকাকে মেইনলি আমি রিমুভ করে দেবো ফ্রম টিম, এন্ড যতই বা আসুক আমি ওই ফান্ডটাই অ্যাকসেপ্ট করবো। এন্ড আমার মনে হয় না যে ওরকম কোনো আমাদের মানে প্লেয়ার আনা লাগবে, যেমন অডিসন এডওয়ার্ড বা প্যাটসন ঢাকা, ওদেরকে আমার মনে হয় না আনা লাগবে। আমার মনে হয় যে আমাদের যা রিসোর্স আছে ওবামিয়ান ক্যান প্লে এট দ্য স্ট্রাইকিং। আমার মনে হয় যে ব্যাকআপ পজিশন হিসেবে যদি আপনি দেখেন বালোগান আছে, এরপর আবার আমাদের একাডেমিতে মলারও আছে, মানে হু ক্যান প্লে। মানে আই থিঙ্ক যেটা আমরা মানে যেটা আর্টেটার স্টাইল হিসেবে আই থিঙ্ক ভালো যায়, কারণ আর্টেটা কিন্তু রিসেন্ট আবার ক্রসিং খেলা স্টার্ট করছে। ক্রসিং এর দিকের ক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন যে মলার কিন্তু যায়। সো আমি এটাই বলবো যে অবামিয়ান কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলুক, এন্ড মার্টিনেলি আমি দেখতে চাই লেফট উইং। আর যদি মার্টিনেলি নাও খেলে আমি চাই পেপে খেলুক, কারণ পেপে কিন্তু লেফট উইং এ হি হ্যাজ বিন আ রেভেলেশন। সত্যি কথা বলতে পেপে যদি আপনি যদি এই সিজনে দেখেন, আর সাকা আমার মনে হয় না সাকাকে রাইট উইং থেকে মুভ করাটা ইট উইল বি আ ক্রাইম। এন্ড আর্টেটাও মুভ করবেন আমার মনে হয়, ওইটা পুরো পজিশনে গ্লু হয়ে গেছে। সো দেখার কথা এটাই যে লেফট উইং পজিশনটা কে নেয়। আমার কাছে মনে হয় লেফট উইং গ্যাব্রিয়েল মার্টিনেলি আর পেপে আই থিঙ্ক দে ক্যান হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। এটাই আমার মনে হয়। আর সেম প্রসঙ্গেই, হ্যাঁ সেম প্রসঙ্গে হিমেল ভাইয়ের কাছে আসি। আমাদের আরেকটা অপশন ছিল এনকেটিয়া। কিন্তু এনকেটিয়া অনেকদিন ধরে বেশ প্রমিজিং হিসেবে আসলো, তখন আমরা খুব এনকেটিয়াকে খুব সাপোর্ট করতেছিলাম। হঠাৎ করে এনকেটিয়ার উপর থেকে আমাদের মায়ার ছায়া উঠে গেছে, আমরা হঠাৎ এনকেটিয়াকে তেমন আর ইয়ে করতেছি না আর কি। তা বলতেছি যে হি ইজ জাস্ট এ ট্যাপিং স্কোরার, ইজ জাস্ট অ্যান এভারেজ প্লেয়ার। আপনি কিভাবে এনকেটিয়াকে রেড করেন? আপনি কি এনকেটিয়াকে নেক্সট সিজনও দলে রাখতে চাচ্ছেন, নাকি কি কি মানে সেল করে দিতে চাচ্ছেন? এনকেটিয়াকে আমি দলে রাখতে চাচ্ছি কিনা সেটা থেকে এখানে একটা জিনিস বলা দরকার। আপনারা হয়তো অনেকেই জানেন যে এনকেটিয়ার এজেন্ট আর ব্যালাগানের এজেন্ট কিন্তু সেম। তো ব্যালাগান কিন্তু আগে হচ্ছে সাইন করতে চাচ্ছিল না বা যে কোনো কিছু একটা, যদিও এটা আমি জানি না, বাট এটা আমার ধারণা পুরোটাই যে এই ধরনের হয়তো একটা কনভারসেশন হয়েছে ওর এজেন্টের সাথে, যে ঠিক আছে আমরা এনকেটিয়াকে ছেড়ে দিব, ব্যালাগানকে আমরা চান্স দিব। মানে ব্যালাগান এখন প্রেফার হবে, এই কারণে হয়তো সে ডিলটা সাইন করছে। এর আগে কিন্তু আর্তেতা কিন্তু ব্যালাগানকে টিমে রাখতো না, পরে রাখতো না, ইদানিং তাকে রাখে, তাকে মাঠে নামায়। আর ব্যালাগানের কথা যদি বলেন, আপনি যদি 4-5টা কনফারেন্স আগে, প্রেস কনফারেন্স আগে আর্তেতার কথা শুনেন, তো ওইখানে একটা জার্নালিস্ট তাকে প্রশ্ন করছে, তুমি হচ্ছে এনকেটিয়াকে চান্স দিচ্ছ না, এটা কি তার ডেভেলপমেন্টের জন্য খারাপ না? তো তখন সে বলছে যে হ্যাঁ, আমরা এই সিজন পরে আমরা বোথ পার্টির সাথে বসে দেখবো যে তার জন্য ফিউচারের জন্য কোনটা ভালো। তো আর্টেটা কিন্তু একটা ইনডিফারেন্ট ওয়েতে হিন্ট দিছে যে সে হয়তো এনকেটিয়াকে মুভ অন করাবে। আর আপনি যদি বলেন যে এনকেটিয়ার প্লেইং স্টাইল, হ্যাঁ আমরা প্রথমে আসলে একটু হাইপ ছিলাম, কারণ সে আন্ডার 21 এ অনেক গোল দেয়, এখনো সে ইংল্যান্ড আন্ডার 21 এর হয়ে গোল দিচ্ছে। কিন্তু আসলে সে আমার কাছে মনে হয় খুব ওয়ান ডাইমেনশনাল স্ট্রাইকার, যেটা প্রিমিয়ার লিগে হয়তো মাঝে মাঝে স্যুট নাও করতে পারে। তার থেকে যে এক্সপেকটেশনটা ছিল, সে হয়তো কাইন্ড অফ হচ্ছে ওই যে গোল পোচার কাইন্ড অফ স্টাইল, সে বক্সে দাঁড়ায় থাকবে, গোল দিবে, এই টাইপের অবস্থা। কিন্তু আসলে এই যে প্রিমিয়ার লিগের এখন ডিফেন্স ভালো, তার স্টাইলটা হয়তো সবসময় স্যুট করে না। আর আমার যেটা মনে হয়, আমাদের আসলে একটা এই ধরনের স্ট্রাইকার দরকার, লাইক অলিভিয়ার জিরুড কাইন্ড অফ স্ট্রাইকার, যে আমাদের অ্যাজ এ প্ল্যান বি হিসেবে খেলবে। আমাদের কিন্তু হচ্ছে বিগ ফিজিক্যাল প্রেজেন্স, মার্কসম্যান টাইপের স্ট্রাইকার এখন দলে নাই। আমাদের সব স্ট্রাইকার কিন্তু হচ্ছে এখন উইক বা লিন, ফাস্ট, ডিফারেন্ট। আমার মনে হয় যে যখন আমরা অপোনেন্টকে ব্রেকডাউন করতে পারবো না, তখন আমাদের আসলে বিগ ফিজিক্যাল একটা স্ট্রাইকার দরকার। আমি জানি না আর্তেতা এটা মানে চুজ করবে কিনা স্টাইলটা, বাট আমার মনে হয় আমাদের এই ধরনের একটা স্ট্রাইকার দরকার। নেহাল আমাদেরকে এই বিষয়ে একটু এনলাইটেন করো, যে আমাদের যাদের দরকার, যেটা বললো যে বিগ ফিজিক্যাল স্ট্রাইকার, আমরা দুইজন স্ট্রাইকারের নাম শুনতেছি যাদের সাথে আমরা লিঙ্কড। একজন হচ্ছে এডওয়ার্ড মনে হয়, আরেকজন মনে হয় হচ্ছে কি ডাকা, তো তারা কে কোন লিগে খেলে, তাদের বয়স কেমন, তারা ফিজিক্যালি কিরকম, আমাদের যদি একটু এনলাইটেন করো। দুইজনের বয়সী কিন্তু 23-এর কম, আমি এক্সাক্টটা মনে নাই, 23-এর কম। এডওয়ার্ড স্কটিশ লিগে খেলে সেল্টিকের হয়ে, আর প্যাস্টন ডাকা হয়েছে অস্ট্রিয়ান লিগে খেলে সাউথ কাছে। তো আমার কাছে যেটা মনে হয়, এডওয়ার্ড অনেকটা লাকা টাইপ প্লেয়ার, মানে একটু ড্রপ ইন করে খেলে, তারপরে বল হোল্ড করে, বা ডিউয়েল ভালো। আর প্যাস্টন ডাকা মানে টিপিক্যাল কোচার টাইপ প্লেয়ার। আর আমার কাছে যেটা মনে হয়, এই দুইজনের মানে যদি আমরা ইনস্ট্যান্ট ইম্প্যাক্টে আমাদের ওলসবার্গের যে স্ট্রাইকারটা আছে, ওরগোস্ট মেবি নাম, ওকে আমার কাছে মনে হয়, হ্যাঁ
আমার কাছে মনে হয় ওকে আনা বেটার অপশন, কারণ ও কিন্তু মোটামুটি বুন্দেসলিগায় ভালো ফর্মে আছে। প্লাস ওর প্লেইং স্টাইলটা আমার কাছে যেটা মনে হয় আর্টেটার সাথে যায়। ও লাকার মতো ড্রপ ইন করে খেলতে পারে, লিঙ্ক আপ করে খেলতে পারে। আর সবচেয়ে বড় কথা এই যে ভাই যেটা বললো যে আমরা যখন মানে অপোনেন্টদের ব্রেক করতে পারি না, তখন আমাদের মানে আমরা শুধু ক্রস করে থাকি, কিন্তু আমাদের মানে ওইরকম ইফেক্টিভ স্ট্রাইকার না থাকাতে দেখা যায় ওইগুলো আসলে কোনো কাজে আসে না। ওয়া ম্যাং লাকা কেউই ওইটারে কাজে লাগাতে পারে না। যেটা আমার কাছে মনে হয় ও পারবে, যে ও পারবে, কারণ ওর হাইট মনে হয় অলমোস্ট 6'5" বা 6। তো অনেক, প্লাস ওর হেডিং অ্যাবিলিটি অনেক ভালো। সো এরকম একজনকে হয়তো যদি আমরা কমে পাই তাহলে আনা উচিত আমার কাছে যেটা মনে হয়। কারণ এটা একটা মানে আমাদের কি বলে এটা, এটাকে একটা নতুন ডাইভার্সিটি যোগ করবে আমার কাছে যেটা মনে হয়। So আমার কাছে মনে হয় যদি আমরা তাহলে ইয়া যদি লাকা বা ইনকিতে দুজনকেই সেল দিই তাহলে একটা স্ট্রাইকার আনা উচিত। আর যেটা ভাই ইনকিটের ব্যাপারে যেটা আমরা কিন্তু ইনকিটের জন্য অলরেডি ওয়েস্ট হ্যামের বিড জানুয়ারিতে রিজেক্ট করছি, কারণ তখন আমরা কিন্তু জানতাম না বালোগুন থাকবে না, তখন কিন্তু এনকিটাকে রাখার একটা প্ল্যান ছিল। আমার কাছে মনে হয় এটা এখন আর নেই, যেহেতু বালোগুন সাইন করছে আমার মনে হয় এনকিটাকে চলে যেতে হবে। যদি নাও দেওয়া হয় তাহলে হয়তো কন্ট্রাক্ট এক্সটেন্ড করে লোনে দেওয়া হবে, এরকম কিছু একটা প্ল্যান আছে। আমার মতে আচ্ছা ভাই, ব্যালাগনকে লোনে দেওয়া উচিত। ব্যালাগন কিন্তু এখনো প্রুভেন না এবং তার কিন্তু আসলে ফার্স্ট টাইম ফুটবল খেলার বেশি এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, এই ভালো যদি আমার ভালোগন জিজ্ঞেস কিন্তু করেন, হ্যাঁ আমার মতে ব্যালাগনকে ভালোগন একটা চ্যাম্পিয়নশিপ টিমের অথবা এমন একটা টিমে পাঠানো উচিত যেখানে সে উইক ইন উইক আউট স্টার্ট করবে অ্যাজ এ মানে ফার্স্ট 11 প্লেয়ার হিসেবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে ইজিলি চ্যাম্পিয়নশিপে পাঠানো যাবে আমার কাছে যেটা মনে হয়। অনেক, কারণ ব্রেনফোর্ডও কিন্তু ওর জন্য ইন্টারেস্টেড ছিল, মানে অলমোস্ট চ্যাম্পিয়নশিপে প্রমোটেড হবে এরকম ক্লাব ওর প্রতি ইন্টারেস্টেড ছিল। আমার কাছে মনে হয় ইজিলি ওরা চ্যাম্পিয়নশিপে লোনে পাঠানো যাবে যদি আমরা চাই আর কি। রাইট। আচ্ছা ভাই, আমাদের যে ব্রেন্টফোর্ড থেকে একটা স্ট্রাইকার আনার কথা ছিল, ইভান টোনি, ওইটার কি অবস্থা? এটা তো আপনি রুমার দিতে পারবেন, ইভান টোনি। ইভান টনি আমার কাছে মনে হয় না। ফার্স্ট অফ অল ওইসি ইংলিশ প্লেয়ার, তারপর ব্রেনফোর্ড প্রমোটেড হওয়ার ভালো চান্স আছে। যদি প্রমোটেড হয়ে যায় তাহলে আমার মনে হয় ইভান টনি আসার চান্স, এবং প্রমোটেড যদি হয়ও তাহলে আমাদের হিউজ অ্যামাউন্ট খরচ করা লাগবে অলমোস্ট। কিন্তু আমরা কিন্তু অ্যাস্টন ভিলা কিন্তু কি বলে এটাকে অলি ওয়াটকিন্স। ব্রেনফোর্ড থেকে ওটকিন্সের জন্য অলমোস্ট 30 মিলিয়ন প্লাস খরচ করছে। তো টনি কিন্তু আরো বেটার খেলতেছে, অলমোস্ট মেবি 29টা গোল করছে প্লাস 10টার মতো অ্যাসিস্ট এরকম স্টেট। তো আমার কাছে মনে হয় টনির জন্য আরো বেশি খরচ করা লাগবে। আর এইরকম সিচুয়েশনে আমরা মনে হয় না ওই রকম স্ট্রাইকারের জন্য এত বেশি খরচ করার পজিশনে আছে। তাহলে কি বলেন ভাই, এরলিং হালান্ড কেন যায় না? হ্যাঁ অবশ্যই এরলিং আনা যায়। হালান্ড হ্যাঁ আইসা পড়বে, আমার মনে হয় রায়োলার ক্লায়েন্ট আমি তো আইসা পড়ার কথা। হ্যাঁ, আমি সুপার হলো লিগ কালকে আরে করছিলাম। সুপার লিগ আসতেছে তো 350 মিলিয়ন করে পাবো, এটা পেলে আনা যাবে নিশ্চয়। আমি কালকে আমার ফিফাতে বিট করছিলাম আর কি, দেখি আসে কিনা আর কি, আজকে জানতে পারবো নিউজ। আচ্ছা, যাই হোক, আমরা আর দুইটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল আমি ইশতিয়াকের কাছে আসি। সেটা হচ্ছে যে আমাদের যারা হচ্ছে আমাদের টিমের প্লেয়ার যারা লোনে আছে, তাদের কার কার আমাদের টিমে মানে আসার দরকার নাই। মেইটল্যান্ড নাইলস, উইলক, আহ, তারা যখন এখন আমাদের চোখের সামনে অন্যান্য টিমে যখন উইলক স্কোর করে তখন আমরা এখানে বলি যে আমরা উইলককে করতে পারলাম না। আসলে এরা কাইন্ড অফ প্লেয়ার যে মাঝে মধ্যে হয়তো বা গোল টোল দিয়ে বসতে পারে, বাট তারা কি আসলে আমাদের মেইন টিমে অনেক সুযোগ পেয়েও কি বা তারা কি এনাফ সুযোগ পাইছিল নাকি আহ, সুযোগ পাওয়ার পরে তারা সেটা কাজে লাগাইতে পারে নাই? কোন কোন লোনি প্লেয়ারদেরকে টিমে আনলে আমাদের সুবিধা হবে বলে মনে হয় এবং কাদেরকে ছেড়ে দেওয়া উচিত? যদি ইশতিয়াক একটু বলার পরে আমরা অন্য একটা টপিকে যাবো। ভাই আমাদের যদি আপনি দেখেন যে অপরচুনিটিস এর অভাব ছিল না, তাহলে একটা প্লেয়ারের নাম বলি, হিজ নেম ইজ মেইটল্যান্ড নাইলস। ও মাই গড, সবাই তার জন্য রাইট ব্যাক খেলানোর জন্য পাগল হয়ে গেছে, কারণ আমাদের রাইট ব্যাক ওরকম অ্যাভেলেবল ছিল না ওই টাইমে, বা বেলারিন থাকলো, বেলারিনের ইনকনসিস্টেন্সির জন্য মেইটল্যান্ড নাইলস ওয়াজ প্রেফার্ড বাই আর্টেটা, বাই এমেরি, বাই ওয়েঙ্গার। বেচারা মানে মেইটল্যান্ড নাইলস এত ডিপ্রেশনে পড়ে গেছে। I heard a rumor. I don't know if it's truth, but if there is truth about it. So, but I heard that he had to consult a doctor. মানে just because he was playing at right back, এটাই বুঝে একটা প্লেয়ারের মেন্টালিটি কি। মানে ও মেইনলি রাইট ব্যাক খেলতে চায় না, বাট আমি সত্যি কথা বলতে ওর সেন্টার মিডফিল্ডে খেলার যে অবসেশনটা, ওই অবসেশনের মধ্যে আমি না ওর ট্যালেন্টেড, মানে ট্যালেন্ট বলতে মানে ওরকম একটা যে একটা সেন্টার মিডফিল্ডের মধ্যে আমরা কি চাই, একটা ভিশন থাকবে, একটা জেনারেল মিডফিল্ড জেনারেল, মানে ওরকম একটা কিছু থাকবে।
ওই জিনিসটা না আমি ওর মধ্যে এটা পাই না, সত্যি কথা বলতে। সো আমিও চাইছিলাম যে ও যাতে রাইট ব্যাক হিসেবে থাকুক বা রাইট উইং ব্যাক হিসেবে থাকুক। আর্টেটা ওকে খেলাতে চেয়েছিল, বাট ওর তো যে ওর যা একদম মুড সুইংস ভাই, মানে রাইট ব্যাকেও খেলবে না, কোনো কোনো জায়গায় খেলবে না, লেফট উইং ব্যাকেও খেলবে না। সো এরপরে এটাই বলতে পারেন আমার কাছে কেন জানি মনে হয় কি মেটল্যান্ড নাইটসকে সেল দেওয়া হবে এই সিজনে। এটাই বলতে পারেন যে মেটল্যান্ড নাইটসের ফেট। আর যদি উইলকের ফেট বলেন, আমি সত্যি কথা বলতে আমি উইলককে অনেক রেট করি, বাট এখানেই দেখি বা যেখানেই দেখি আমি যে উইলককে অনেকে রেট করে না, সত্যি কথা বলতে। তারপর আমি চাই যে উইলককে আরেকটা সিজন নিউক্যাসলে থাকুক। ও কিন্তু আমাদের হোম গ্রোন প্লেয়ার, হোম গ্রোন প্লেয়ার হিসাবে কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ যেটা আমরা পাইতেছেন। আমার কাছে কেন জানি মনে হয় যে উইলক মানে একটু কয়েক বছর পরে he will be a beast, he will be a number 8 which we are looking for actively in the market। এটা কিন্তু উইলকের কাহিনী হবে দেখেন, মানে পরে সবাই দেখবো যে আরে উইলক আমরা যে হারায় ফেলাইছি, মানে উইলককে যে কেন আমরা ছেড়ে দিছি। তখন দেখবেন সবাই বলবো, আমি তো এখনো গ্রুপে দেখেছি সবাই বলে লর্ড উইলক, এই উইলক। বেচারা উইলক কিন্তু চান্স এরকম পায় নাই ভাই, আপনি যদি দেখেন মানে ওরকম হিসাবে যদি দেখেন যে ওর 90 মিনিটস ওরকম ভাবে খেলতেও পারে না। খেললে ওকে কই খেলাইছে ক্যাম্প, মানে ক্যামে খেলাইছে অথবা এই যে রাইট উইং এ খেলাইছে, যেটা কিন্তু ওর অ্যাকচুয়ালি প্রেফার্ড পজিশন না। ওর প্রেফার্ড পজিশন হচ্ছে মানে ধরেন নাম্বার 8, যেটা অ্যাকচুয়ালি ও আই ডোন্ট থিংক ও খেলতে পাইছে বা খেলার ওরকম টাইমও পাইছে। বাট ও যখনই আমি দেখছি নামছে, মানে হি প্রুভড হিমসেলফ, এটাই আমি দেখছিলাম। এরপর আর বাদ বাকি যদি বলেন যে লোন প্লেয়ারদের অবস্থা, যেমন সালিবা, আমার কাছে মনে হয় সালিবা নেক্সট সিজনে আমার কেন জানি মনে হচ্ছে হি উইল নট বি রেডি। বাট দেখা যাক আর্টেটা কি প্ল্যান রাখে। আমি তো চাই সালিবাকে দেখতে, কারণ এরকম একটা ডিফেন্ডারকে আমরা ধরেন 30 মিলিয়ন পাউন্ড দিয়ে আমরা কিনছি। তো ওটা তো দেখানো মানে দেখাতে একটু উচিত। আমার কাছে কেন জানি মনে হয় যে রাইট সেন্টার ব্যাকে খেলতেও পারে, নাও খেলতে পারে। আমি ওরকম অপটিমিস্টিক না। আমি চাই যে সালিবা আরেক সিজন লোনে যাক, আর ওর জায়গায় আসুক হইছে মাভ্রোপানোস। কারণ মাভ্রোপানোস কিন্তু 2 বছর ধরে আই থিংক লোনে আছে, এন্ড আই থিংক হি ইজ রেডি ফর ইট, হি ইজ রেডি ফর দ্য ফার্স্ট টিম। আমার কাছে কেন জানি মনে হয় মাভ্রোপানোস রাইট সেন্টার ব্যাক হিসেবে পজিশনের জন্য চ্যালেঞ্জ করতে পারবে। আর যদি না পারে তাহলে আই থিঙ্ক আবার লোনে যাবে, কিন্তু লোনে গেলে আমার মনে হয় না এবার আর ফিরে আসবে। লোনে গেলে আই থিঙ্ক এবার সেলই করে দেবে, কারণ একটা প্লেয়ার এত বছর কেউ লোনে থাকতেও চায় না। এরপরে যদি আপনি আসেন বালার্ড বা ম্যাকভিনাসের মানে প্রসঙ্গে, আমি চাই যে বালার্ড বা ম্যাকভিনাসের মধ্যে একজন যাতে আমাদের ফিফথ সেন্টার ব্যাক হিসেবে থাকুক। ফিফথ সেন্টার ব্যাক হিসেবে যেমন যদি ধরেন আপনি আমার 4টা প্রেফারেড চয়েস বলেন, তাহলে হবে হচ্ছে ধরেন রাইট সেন্টার ব্যাকে হয়েছে মাভ্রোপানোস, এরপরে হচ্ছে ধরেন আর আছে হচ্ছে ধরেন সালিবা, আর ধরেন হচ্ছে লেফট সেন্টার ব্যাকের জন্য মারি আর গ্যাব্রিয়েল, আর ধরেন ওই যে ফিফথ চয়েস হিসেবে আমি ম্যাকভিনাস বা বালার্ড একজনকে রাখবো, আর আমি একজনকে আমি ধরেন লোনে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার সেন্টার ব্যাকের মানে ধরেন মানে লোনিসদের মধ্যে প্ল্যান। আর টোরেরা গুন্ডেজের কথা নাই, বাকিরা বাকি হিমেল ভাই বলুক, আমি আর নাই বলি। আমরা শেষ শেষ টপিকে আসি, হিমেল ভাইয়ের কাছ থেকে আসি। গোলকিপার পজিশন, আমাদের সিজনের শুরুতে আমাদের কিছু ক্যাশের দরকার ছিল, আমরা মার্টিনেজকে সেল করে দিলাম ওয়েন হি ওয়াজ এট হিজ টপ। এবং আমরা দেখতেছি যে সে অ্যাস্টন ভিলাতে সে কি করতেছে, সে কিরকম ইম্প্যাক্ট রাখতেছে অ্যাস্টন ভিলার এই এই টোটাল পারফর্মে। গ্রিলিশ কিন্তু অনেকদিন ধরে ইনজুর, তারপরেও মার্টিনেজ প্রত্যেক ম্যাচে মানে যে ইম্প্যাক্ট রাখে, যে জেতা ম্যাচগুলো হোক বা ড্র করা ম্যাচগুলোতে হোক, সেটা আমরা দেখতেছি। বাট মানে এইটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই, উই নিডেড সাম ক্যাশ। আমরা এই জন্য আমাদের মার্টিনেজকে যাইতে দিতে হয়েছে, কারণ হলো মার্টিনেজ চাইতেছিল নাম্বার 1 পজিশনের জন্য, বাট উই অলরেডি হ্যাড নাম্বার 1 পজিশন উইথ লেনো। এবং এটা মানে করার অবশ্যই এটাও অস্বীকার করার উপায় নাই যে লেনো ইজ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। যদিও জার্মানিতে অলরেডি নয়ার আছে, টার স্টেগেন আছে, সো লেনো হয়তোবা সেই হিসেবে জার্মানির 1 নাম্বার চয়েস না, বাট স্টিল হি কুড বি ওয়ান অফ দা মানে বেস্ট প্লেয়ার্স। কিন্তু আমরা আবার যখন আমাদের সিজন গড়াচ্ছে, আমরা দেখতেছি লেনো সামটাইমস মেড সাম মিস্টেক্স। আমাদের যে খেলার স্টাইলটা, যে আর্টেটার যে খেলার স্টাইলটা, প্লে প্লে ফ্রম দ্য ব্যাক, সেটার মধ্যে লেনো কতটুকু যায় বলে আপনি মনে করেন? আমাদের একটা সেকেন্ড একটা প্লেয়ার দরকার, একটা ব্যাকআপ দরকার আমাদের। আমরা রায়ানকে আনছি লোনে, বাট রায়ান কতটুকু ভালো করতেছে? এবং আপনার কি মনে হয় যে আমরা লেনোকে নিয়ে, লেনো 1 নাম্বার পজিশনে থেকে আমাদের একটা ব্যাকআপ গোলকিপার লাগবে, নাকি আমাদের আসলে একটা পুরোপুরি এটা চেঞ্জ করে আমাদের আর্টেটার সিস্টেমের সাথে যায় এরকম কাউকে আনতে হবে? আচ্ছা ভাই, এখন আমার মনে হয় ঠিক আছে ভাই, আমাকে যদি বলেন আমি যদি মার্টিনেজকে চাইতাম, বাট মার্টিনেজের আসলে প্রসঙ্গটা আমাদের জন্য অনেক পুরনো হয়ে গেছে। এটা নিয়ে রাইট। আসলে ডিসকাস করাটা আসলে আমাদের ওয়েস্ট অফ টাইম। তো আমি ডাইরেক্ট ওই পজিশনটাতেই যাব।
আম, লেনো ভাই, আপনি যদি ওকে একটু বায়ার লেভারকুজেনের টাইমে দেখেন, আমি যদিও অবশ্যই জার্মান লিগে খেলা তো দেখি না, বাট হচ্ছে তখন যেটা হচ্ছে যে শুনতাম যে বায়ার লেভারকুজেনের সে অনেক ভালো খেলতো, কিন্তু সে একটু এরর প্রোন ছিল আর কি, যেটা আমরা দেখছি প্রিমিয়ার লিগে তার কিছু কিছু ম্যাচে। এবং ভাই আহ সে কিন্তু সে আমাদের আসলে সুপারস্টার ছিল, মানে অবামেয়াং এর পরে সেই ছিল আমাদের একটা প্লেয়ার যাকে আমরা বলতাম যে কনসিস্টেন্ট। তো অবশ্যই মার্টিনেজ অনেক ভালো কিছু দেখেই হচ্ছে মানুষজন প্রশ্ন করছে যে মার্টিনেজ না লেনো। যাই হোক, এখন লেনো আমাদের নাম্বার ওয়ান, সে আমাদের নাম্বার ওয়ান থাকবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই, আহ, তাকে পুশ করার জন্য আমাদের সেকেন্ড গোলকিপার আছে কিনা। আমাদেরকে হচ্ছে সবগুলো একটা টপ ক্লাবে আপনার পজিশনটা এমন হতে হবে যে হচ্ছে একজন একজনকে পুশ করবে। লেনোর যদি কম্পিটিশন না থাকে, যেটা রোনালসনের সময় ছিল, রোনালসনকে আমরা কোনোদিনও খেলাবো না। তাই লেনো কাইন্ড অফ রিলাক্টেন্ট, ঠিক আছে আমি খারাপ খেললো, আমি নাম্বার ওয়ান, আমি আসবোই, অটোমেটিক চয়েস। আজকে যেমন দেখেন রায়ান আসছে, যেটা আমি ভাই আর্সেনালের ওয়েবসাইটে বা বিভিন্ন আপনার goal.com বিভিন্ন ওয়েবসাইটে যেটা পড়লাম, যে রায়ান বলে খুব ভালো ট্রেন করে, এবং হচ্ছে এই কারণে হচ্ছে আর্টেটা তার প্রতি খুবই ইমপ্রেসড। আর ব্রাইটনে কিন্তু তার হচ্ছে ভাই কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে, সো হি উড বি এ ফ্রি মুভ। আর তার কিন্তু ব্রিটিশ পাসপোর্ট আছে, তো সে কিন্তু ওই যে কাইন্ড ওই যে হোম গ্রোন কোটায় আসবে সে। না না না, না না আসবে না, আসবে রায়ান হোমগ্রোন আসবে না। হবে না, ওর ওর না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রায়ান তাহলে ভুল দিলাম। বাট ওভারঅল আমি বলবো ভাই, যদি রায়ানকে আমরা যদি ফ্রি সাইন হিসেবে পাই, আমার মতে ওর যেহেতু প্রিমিয়ার লিগ এক্সপিরিয়েন্স আছে ভাই, এবং হি উড বি সামওয়ান হু উড বি পুশিং লেনো ইফ লেনো প্লেজ ব্যাড। আর ভাই ঠিক আছে, আজকে যেমন সে দেখলাম যে একটা গোল সেভ করতে গিয়ে ভাই একটু পিছলে পড়ে গেছে, এটা আপনার অ্যাস্টন ভিলার ম্যাচেও হয়েছে। এটা ভাই যত ম্যাচ প্র্যাকটিস থাকবে আমার মনে হয় সে ভালোই গোলকিপার। আর প্রিমিয়ার লিগ এক্সপিরিয়েন্স ওয়ালা আমি কাউকে চাচ্ছি প্রিমিয়ার আসলে। লিগে এক্সপিরিয়েন্স আছে এক্স্যাক্টলি। এক সিজন ডেভিড রায়া বা এই টাইপের, আমি আসলে যারা ওই যে আপনার লিগ ওয়ানে বা লিগ টু তে খেলে বা ডিফারেন্ট লিগ থেকে আসছে, এই প্লেয়ারদের অ্যাটলিস্ট এখন চাচ্ছি না, কারণ আমাদের মনে হয় গোলকিপার পজিশনে যে দুজন আছে সেই দুজন গুড এনাফ। না বাট ভাই, আপনি যদি দেখেন যে লিগ ওয়ান থেকে যেসব প্লেয়ার গুলো আসছে তারা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলাইছে ধরেন আমাদের প্রিমিয়ার লিগে। যেমন ধরেন এই যে ওলি ওয়াটকিন্স বলেন, এরপরে ধরেন জ্যারড বোয়েন, এরপরে যে আরো অনেক, যেমন হচ্ছে মানে যে ইয়ার থেকে অ্যাস্টন ভিলারের কথা বলি, যে কি জানি ওর সেন্টার ব্যাকটার নাম, মানে যে কি জানি নাম ম্যাট ম্যাট ক্যাশ, ম্যাট ক্যাশ, ক্যাশ ক্যাশ, ম্যাট ক্যাশ। ম্যাটি ক্যাশ, ম্যাটি ক্যাশ, ফুলব্যাক। এরপরে হচ্ছে ওর যে আরেকটা কি জানি, ওই যে টাইরন মিংস, ওরা কিন্তু সবই কিন্তু পিএল ওয়ানে খেলতো। ওরা কিন্তু এসে অনেক হিউজ ইম্প্যাক্ট ফেলাইছে। সো আমার মনে হয় না যে পিএল থেকে মানে মানে পিএল ওয়ান থেকে পিএল এ আসা হয়েছে অনেক অ্যাডাপ্টেশন, ওরকম টাইম লাগবে, প্লেয়াররা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট ফেলাইতে পারবে। সো আমার মতে যদি আপনি বলেন জিকে পজিশনে, আমি চাবো কি ডেভিড রায়া। এন্ড ডেভিড রায়া কিন্তু ধরেন এই যে আর্সেনালও চাই, মানে আর্টেটাও কিন্তু চাইছিল তাকে, কিন্তু ম্যানেজমেন্ট তাকে আনে নাই। সো ডেভিড রায়া বা ধরেন এই যে ফ্রেডি উডম্যান না কি জানি ওর নাম, ওই উডম্যান নিউকাসল না সরি স্প্যান্সের গোলকিপার। আর ওরা কিন্তু হোম গ্রোন ওঠাবে পরে। হ্যাঁ হ্যাঁ, নিউকাসল থেকে মানে লোনে আছে। নিউক্যাসলের লোনে, হ্যাঁ হ্যাঁ লোনে। বাট ওই যে আমরা ধরেন ওটা যদি কিনতে পারি আই থিঙ্ক বেটার হবে, কারণ আমাদের হোম গ্রোন প্লেয়ার কিন্তু অনেক লাগবে, আর আমরা কিন্তু হোম গ্রোন প্লেয়ার অনেক ছেড়ে দেবো। সো আমার চয়েস হবে ধরেন যে ডেভিড রায়া বা উডম্যান, যে কোনো একজনের মধ্যে হোম গ্রোন প্লেয়ারই আমি ধরেন মানে ইয়ার করবো কেনার জন্য, কারণ আমাদের টিমে কিন্তু ধরেন হোম গ্রোন প্লেয়ার অনেক শর্ট করবে, কারণ আমরা যদি মেকলেন নাইজও ছেড়ে দেই, হোল্ডিংও ছেড়ে দেই, এরপর এনকিপিও যদি ছেড়ে দেই, ওরা বেলারিনও কিন্তু হোম গ্রোন কোটাতে পারে। সো ওদের ছেড়ে দিলে আমাদের টিমে কিন্তু অনেক হোম গ্রোন কোটা মানে মানে ইয়া হয়ে যাবে, কি জানি বলে, টাকা পড়ে যাবে। স্পেস গুলো। হ্যাঁ, আমাদের ওই স্পেস গুলো ফিল আপ করতে হবে হোম গ্রোন প্লেয়ার দিয়ে। সো আমি চাবো যে জিকে রাইট ব্যাক, লেফট ব্যাক অথবা সেন্টার মিডফিল্ড, এইসব পজিশন যত পারুক মানে হোম গ্রোন প্লেয়ার দিয়ে, মানে অ্যাভেলেবল প্লেয়ার আছে কিন্তু মার্কেটে কিন্তু অনেক অ্যাভেলেবল, ধরেন রাইট ব্যাক আছে, লেফট ব্যাক ওরকম যদি শর্টেজও বলেন, বা তাও হোম গ্রোন প্লেয়ার আছে, যেমন প্যাট্রিক ভ্যান বার্ট্রান্ড, ওরা কিন্তু হোম গ্রোন কোটাটা ফিল আপ করতে পারবে। রাইট ব্যাক যদি বলেন তাহলে ফিল আপ করতে পারবে ম্যাক্স অ্যারেন্স, এরপরে ধরেন আছে ব্যালডক, ল্যাম্পটি, এরপরে ল্যাম্পটি। ল্যাম্পটি, এই তিনজন ধরেন আরামসে ফিল আপ করতে পারবে। এরপরে ধরেন সেন্টার মিডফিল্ডে যেমন আমি একটা প্লেয়ার সাজেস্ট করছিলাম, ক্যালভিন ফিলিপস ডিএম, ও কিন্তু পারফেক্ট হিসেবে খেলা দিতে পারতো, ও কিন্তু আবার ইংলিশও, এটা হচ্ছে একটা ওর বলতে সে পারেন মনে হয় না লিঙ্কড, আমি এখন পর্যন্ত দেখি নাই ফিলিপস লিঙ্ক কোথাও। আর হ্যাঁ সেটাই। এটাই তো আহ, সমস্যা। আমরা মোটামুটি আমরা মোটামুটি সবগুলা আসলে পজিশনই আমরা টাচ করছি। আমরা আহ, মূল আলোচনা থেকে আমরা যেটা মনে হচ্ছে যে আমরা অনেককেই ছাড়তে চাই, অনেককেই ছাড়তে চাই না, বাট অ্যাজ উই নো আওয়ার আর্সেনাল ভেরি 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 গুড এবং ভেরি ওয়েল, যে হয়তোবা আমাদের কোনোটাই হবে না, হয়তোবা
হয়তোবা একটা প্লেয়ার আসবে, হয়তোবা আমরা কাউকেই ছাড়তে পারবো না, এবং এটা নিয়ে অনেক সমালোচনার শিকার হতে হবে আমরা। কারণ আমাদের এটাও মানতে হবে যে আমাদের মার্কেটে সঠিক ধরনের প্রাইস পাইতে হবে। প্রাইস না পাইলে আমরা যেরকম লামসাম একটা প্রাইসে যদি আমরা সবাইকে ছেড়ে দিই, তাহলে এটা নিয়ে সমালোচিত হইতে হবে যে ও আচ্ছা, আমরা প্রত্যেকটা প্লেয়ার এরকম করে কম টাকায় ছেড়ে দিয়ে আমরা কোনো কিছু আর্ন করতে পারি না। আবার আমাদের ইনজুরি সমস্যাটা তো আমাদের সারা জীবন ধরে আছে। একটা প্লেয়ারকে আনার পরে যদি ইনজুর্ড হয়, এটা ব্যাড লাক ছাড়া আর কিছু না। এর একটা প্লেয়ারকে আমরা একটা প্রমিসিং প্লেয়ারকে আনতে পারি, আনার পরে দেখা গেল যে 2 ম্যাচ পরে আমরা উইলিয়ানকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম, আসার পরে দেখা গেছে যে উইলিয়ান কুডেন্ট ডেলিভার। সো অনেক কিছুই হতে পারে। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, প্রায় আওয়ার 20 মিনিট পার হয়ে গেছি। ফিনিশিং এর নেহাল, মানে আমরা কিছু নিয়ে কোনো পজিশন নিয়ে কথা বলি নাই, কাউকে খুব হেভিলি লিঙ্ক যাকে নিয়ে আমরা কথা বলি নি, এরকম কেউ আছে সংক্ষেপে, হ্যাঁ অথবা না? কনস্ট্যান্ট বলছিল একটা রাইট সেন্টার ব্যাক কিনবে, তখন কোনাটের নাম বলছিল, কিন্তু কোনাটে তো এখন মোটামুটি লিভারপুল লিঙ্কড, মানে মোটামুটি শিওর যে লিভারপুল যাবে। আমার কাছে মনে হয় আমরা যদি সালিবাকে আমরা যদি ঠিকভাবে মানে প্রিপেয়ার না মনে হয় আর্টেটার, আমার কাছে মনে হয় আমরা একটা রাইট সেন্টার ব্যাকের জন্য যাইতে পারি। এটা সময়ের উপর বোঝা যাবে, কিন্তু এছাড়া মোটামুটি আমরা সব পজিশনে টাচ করছি, যে যে পজিশন আমাদের রাইট, দরকার বা রাইট। যে দরকার। তা আমাদের আমাদের মূলত আসলে আমাদের সেন্টার ব্যাক, প্রচুর সেন্টার ব্যাক আছে আমাদের। সেন্টার ব্যাক উল্টা আমার যেটা মনে হয় যে আমাদের যে সেন্টার ব্যাক আছে, আমরা একটা সময় আমরা সেন্টার ব্যাকের খুব সমস্যা একটা ফিল করতেছিলাম যে আমাদের আর্টেটা ওয়ান অফ দা থিং যেটা সে করছে, হয়তো আমরা অনেক ম্যাচে ক্লিন শিট পাইনি, তারপরেও সেটা হচ্ছে সে ডিফেন্স নিয়ে কাজ করছে। ডিফেন্স একটু একটু হইলেও আগের থেকে অনেক ঠিক করছে। আমাদের অ্যাটলিস্ট অপশনস আছে যে আমরা এর বদলে একে খেলাইতে পারি, এর বদলে একে খেলাইতে পারি, আমরা দেখতে পারি কম্বিনেশন। আমার মনে হয় মূলত আমাদের যেসব জায়গায় আমাদের প্লেয়ার দরকার সেটা হচ্ছে রাইট ব্যাকে। আমাদের একটা ব্যাকআপ লেফট ব্যাক দরকার, আমাদের একটা ব্যাকআপ গোলকিপার দরকার ডেফিনেটলি। আর আমাদের আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে সম্ভবত আহ, সেন্টার একটা সেন্টার মিডফিল্ড। একটা সেন্টার মিডফিল্ডার দরকার, ডেফিনেটলি একটা সেন্টার মিডফিল্ডার দরকার। ফরওয়ার্ডে আমরা লাকাজেটকে যদি রাখি, যদিও আমাদের রাখা উচিত না, একটা ভালো প্রাইস পেলে ছেড়ে দিলে আমাদের একটা অবশ্যই একটা স্ট্রাইকার আনা উচিত। এগুলো হচ্ছে মনে হয় আমাদের মূল ট্রান্সফার করা আনতে হবে। একদম ফিনিশিং এ এক লাইনে আমরা হচ্ছে ফিনিশিং এ সবাই হিমেল ভাই থেকে আসি, যে আমরা মানে কি দেখতে যাচ্ছেন নেক্সট নেক্সট সিজনের জন্য আপনি? ফর দ্য রেস্ট অফ দ্য সিজন গুলাতে আর্সেনালকে আপনি কিরকম রেজাল্ট এক্সপেক্ট করতেছেন, এবং কিরকম রেজাল্ট করতে পারে, কোন পজিশনে দেখতে যাচ্ছেন? ফিনিশিং আমরা কি দেখি। আর্সেনাল থেকে যে কি এক্সপেক্ট করা যাবে এটা আসলে ভাই খুবই আনপ্রেডিক্টেবল। আজকে তো খুবই এক্সপেক্ট করছিলাম যে ফুলহামের সাথে জিতবে, কিন্তু হারতে হারতে আমরা ড্র করলাম। তো ভাই কোন অবস্থায় যাব যদি বলেন যে আমার এক্সপেকটেশন কি, আমার মন বলে হচ্ছে আর্সেনাল হয়তো সাথে আসবে, কিন্তু আমার ব্রেন বলে ওরা হয়তো 8-9 থাকবে, 12 কম 10ও যেতে পারে। আচ্ছা, ইউরোপা লিগ হচ্ছে টাচ এন্ড গো আমার মতে। আমরা আবারও ফাইনালি গিয়ে হচ্ছে সেই নার্ভ লুজ করি কিনা সেটা, বাট কেন জানি আমার মনে হচ্ছে আর্তেতা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের টিমটা এখন হচ্ছে আপনার কাপ বেস টিম হয়ে গেছে আর কি। আমরা কাপ কম্পিটিশনে ভালো করি, লিগে ভালো খেলি না। তো ওইটা থেকে আর যদি ম্যানিউ মনে হচ্ছে দিকে ফাইনালে যাবে, এখানে একটা স্ট্যাট বলে রাখা ভালো। আমরা কিন্তু ওই অলে গানার সলস্কারের সাথে আমরা কোনো গোল খাই নাই ম্যানিউ থেকে, এবং কোনো ম্যাচ হারি নাই। তো আমাদের সে একটা মেন্টাল অ্যাডভান্টেজেস থাকবে যে যেহেতু আমরা তাদেরকে চিনি। আম, আমার মনে হয় যে আর্সেনালের একটা চান্সেস আছে, বাট দেন এগেইন হেরে গেলে ভাই আমরা কেউ অবাক হব না, এক্সপেক্টেড। তো ভাই আসলে আর্সেনাল খুবই আনপ্রেডিক্টেবল, বাট আমার মনে হয় আমরা ইউরোপাতে একটা ভালো ফাইট দিব। আর এখানে কিন্তু আর্তেতা কিন্তু একটা কথা সবসময় বলে যে আমাদের ট্রান্সফার টার্গেট সবসময় ডিপেন্ড করে আমরা লিগ পজিশন কোথায় বা পুরো সিজনটা কোথায় শেষ করছি। আমরা যদি ভাই চ্যাম্পিয়ন্স লিগে যদি ভাই আল্লাহর রহমতে কোয়ালিফাই করতে পারি, তাহলে অলমোস্ট কিন্তু আমাদের ক্যাশ ইনজেক্ট হবে একটু বেশি, এবং আমরা কিন্তু একটু বেটার টার্গেট চুজ করতে পারবো। আমরা যদি ওই কিছু যদি না পাই, ইউরোপাও না পাই, তাহলে ভাই অবস্থা কিন্তু আমাদের আরো টাইট হবে, এবং হবে আমাদের ভাই। যা তাই নিয়ে আগাতে হবে কেন। এই যে আমাদের যে আজকে ডিসকাশন, দেখা যাবে যে অনেক কিছুই আমরা অনেক রেখে দিচ্ছি আমাদের ইচ্ছার এগেনস্টে, বার্তাতার ইচ্ছার এগেনস্টে রেখে দিচ্ছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ট্রু। সেম কোয়েশ্চেন টু ইশতিয়াক, খুব সংক্ষেপের মধ্যে, যে কোন পজিশনে দেখলে আপনি খুশি হবেন নেক্সট ফর দ্য রেস্ট অফ দ্য সিজন? ভাই সত্যি কথা বলতে লিগ নিয়ে আই ওয়ন্ট এক্সপেক্ট দ্যাট মাচ, বিকজ আমাদের যা ক্ষতি হওয়ার এটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে। সো লিগ নিয়ে ওরকম আশা নাই, মানে ওই তো 9th এরকম 8th ফিনিশ করলেই ভালো হবে।
আর আমি চাই ইউরোপা লিগ জিততে আমাদের। আর আমার কাছে কেন জানি আমি অপটিমিস্টিক, কেন জানি মনে হইতেছে যে সামহাও বা বাই হুক অর ক্রুক উই মাইট উইন দ্য ইউরোপা লিগ। কেন জানি মনে হচ্ছে আর্সেনালের যে ভাই হিমেল ভাই যেটা বললো, আর্সেনাল ফ্যান হওয়া তো এক্সপেক্ট করাটাই যে সবচেয়ে বড় বোকামি। কারণ 2019-এ যখন ওই যে আমরা দেখছি যে চেলসির সাথে ফাইনালে গেলাম, কিভাবে আমরা হাইরা গেলাম, আমার এখনো মনে পড়ে কিভাবে যে হারছি। আমি রাতের বেলা ওই সময় মনে হয় যে রোজা চলতেছিল না কি জানি চলতেছিল, আমি সেরি ঠিক মতন খাইতে পারিনি ওই সময়, যতটুকু আমার খেয়াল আছে। আমার এত হার্ট ব্রেকিং লাগছে যে এডেন হাজার্ড কেমনে এইভাবে আমাদের ফাইনালে একদম লিটারালি হি টয়েড উইথ আস। সো আমি চাই যে এবার কেন জানি মনে হচ্ছে ফাইনালে গেলে আমার মনে হয় ম্যানুর সাথে দেখা হবে। না আমার কেন জানি মনে হচ্ছে ম্যানুকে আর্টেটা একদম সুন্দর মতন করে বাড়িতে পাঠিয়ে দিবে। আশা করি আমরা যাতে ইউরোপা লিগটা পাই, তাহলে ধরেন আমাদের পুরো একদম ল্যান্ডস্কেপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর ওই ল্যান্ডস্কেপটা চেঞ্জ হওয়া মানে কি অনেক ক্যাশ আসবে, ওই ক্যাশ দিয়ে ধরেন আমরা অনেক ভালো ভালো প্লেয়ার, আরো যা যা আছে অনেক ভালো ভালো প্লেয়ার কিনতে পারবো, যেটা দিয়ে আমরা অনেক চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দিতে পারবো। এখন দেখার বিষয় এটাই যে ইউরোপা লিগ আমরা কিভাবে জিতে। রিয়েলিস্টিক রিয়েলিস্টিক চিন্তা করলে নিহাল ফিনিশ দাও, কি মনে হয় মানে আমাদের ওভারঅল সিজনের চিত্রটা কিরকম হইতে পারে? আমিও সেম কথা বলছি, প্রিমিয়ার লিগ না আমার এত বেশি মাথা ব্যথা নাই, তো আমার যেটা হলো সেভেন্থ যাতে না হই আমরা অ্যাটলিস্ট সেভেন্থের পর, কারণ সেভেন্থ হইলে আমাদের কনফারেন্স লিগ খেলা লাগবে, এবং ওইটা যে খেলতে যায় আমাদের কই যে খেলতে যাওয়া লাগবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দেখা যাবে আজারবাইজানও খেলা যাওয়া লাগবে 10,000 কিলোমিটার ফ্লাইট, তো আমার মতো কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কারণ নতুন কম্পিটিশন, রেভিনিউ খুব বেশি না। তো আমার কাছে মনে হয় সেভেন্থ যদি হয় 6 না হলে 8, আর আমার কাছে মনে হয় না 7 তো হবে, 8, 9, 10 এই তিনটার মধ্যে একটাই হবে। আর যেটা ইউরোপা নিয়ে সেটা হলো আমরা কিন্তু যেদিন খেলি আমরা ওই দিন অনেক বেশি ভালো খেলি, যেমন স্লাভিয়ার সাথে খেলছিলাম, কিন্তু আবার যেদিন খেলি না অনেক বেশি বাজে খেলি। তো দোয়া করা লাগবে যাতে এই তিনটা ম্যাচ যেন আমাদের দিন হয়, তাহলে হয়তো আমরা জিততে পারবো, নাহলে আমার মনে হয় না ইউরোপাতেও আমরা তেমন কিছু করতে পারবো। আমাদের আসলে এখন ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। আমাদের ভিলারিয়াল অবশ্যই কোনো হালকা অপোনেন্ট না তারা। এই এই যেটা হিমেল ভাই বলতেছিল যে আর্সেনাল কাইন্ড অফ এখন কাপ কাপ কাপের জন্য খেলে, এবং ভিলারিয়ালও এবং এমরি এটা খুব একটা স্পেশালিটি যে সে ইউরোর স্পেশালিস্ট। সে শুধু আর্সেনালকে নিয়ে হয়তো বা ফাইনাল জিততে পারে নাই, বাট আদার দেন দ্যাট সে কিন্তু ফাইনাল ইউরোপা জিতার ক্ষেত্রে খুবই স্পেশালিস্ট। তো এক্ষেত্রেও সে, আর এখানে একটা তার একটা খুব পুরান একটা হিসাব নিয়ে, খুব পুরান না, খুব এখনো ঘাটা আছে এরকম একটা হিসাব নিকাশ তার এখনো আছে আর কি। সো ইট উইল বি এ গ্রেট কন্টেস্ট। না ভাই, উনাই এমএলএ তো ওরকম, অ্যাকচুয়ালি উনাই এমএলএ বেসিক্যালি হি ওয়াজ জেন্টলম্যান। উনাই এমএলএ কিন্তু ওরকম খোবা আমাদের প্রতি রাখেন। বাট তার ওরকম রাগ পুষে রাখলাম বলবে নাকি, বাট হি ডিডন্ট এন্ড আপ অন গুড নোট, মানে আমরা আর কি কাইন্ড অফ মানে এইটাই যে তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থেকে শুরু করে আমরা তার পার্সোনাল লাইফ নিয়েও ঘাটাঘাটি করছি, যে সে নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও চলে গেছিল, এইসব নিয়ে আমরা ঘাটাঘাটি করছি। সো আই মিন যে জেন্টলম্যান হলো, আর্সেনাল মেড হিম যে ফিলিং বানাইছে wanna be a not gentleman, এইটাই। So এটা it will be a good contest actually. যাই হোক, আমরা hour and 30 মার্ক আমরা প্রায় চলে আসছি, আমরা অনেকক্ষণ কথা বলছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমরা আশা করব যে আপনারা লাইভে না আসি আমরা, কিন্তু ম্যাচ রিভিউ দিয়ে হলেও আমাদের সাথে অলওয়েজ আপনারা থাকেন, আপনাদের সাথে পরিচিত হয়ে এবং আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। গ্রুপে আপনাদের অ্যাক্টিভ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অবশ্যই নিহালকে, তোমার মতো অ্যাক্টিভ মেম্বার আর্সেনাল গুনার এখন আমাদের নাই। আই হোপ, এবং তুমি যে এই তথ্য ব্যাংক আমাদের, তোমার আর্সেনালের উপর যদি কোনো বিসিএস পরীক্ষা হইতো তাহলে তোমাকে পইরা তারপরে আমাদের পরীক্ষা দিতে হইতো, তাহলে আমার মনে হয় বিসিএস আমরা দিতে পারতাম আর কি। আচ্ছা, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। অনেক দূর দূর থেকে মানুষজন আছে, হিমেল ভাই আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবারও। আর শেষ করার আগে আরেকবার বলবো যে আমাদের নর্মাল ইউটিউব চ্যানেলের জন্য সবাই যেভাবে বলে যে আমাদের সাথে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমরা এত কিছু বলবো না, বাট স্টিল আমরা ছোট করে আমরা আপনাদের জন্যই, আমাদের নিজেদের কোনো এন্টারটেনমেন্ট এখানে, আমাদের নিজেরা ক্যামেরার সামনে বসে আসলে এন্টারটেনমেন্ট না, আমরা সবাই নিজেদের টাইম বের করে, হিমেল ভাই অস্ট্রেলিয়া থেকে এসে বসছে, তার এখন অনেক গভীর রাত,
তো এক একজন এক একটা নিজেদের পার্সোনাল টাইমের সময় থেকে বের করে রিভিউ করতেছে এই করতেছে। আমরা চাই যে আপনারাও করেন, এবং আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যে হ্যাঁ আমরা লাইভে আসতে চাই, আমরা রিভিউ দিতে চাই। ইউ আর ভেরি ওয়েলকাম। এবং সাথে সাথে আপনারা যদি একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেন বা একটা লাইক দিয়ে দেন, লাইক দিয়ে ফেলেন, সবাই আরো বেশি ইন্সপায়ার্ড এবং মোটিভেটেড হবে। সবাই করোনার এই খারাপ সময় সবাই সেফ থাকবেন। যেখানে যেখানে লকডাউন আছে তারা লকডাউনের বিধি নিষেধ গুলা মেনে মেনে চলবেন, এবং সবাই সেফ থাকবেন, এবং আর্সেনালের জন্য বেস্ট অফ লাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা পডকাস্ট আবার ইনশাল্লাহ দেখা ভাই লাস্ট একটা কোয়েশ্চেন করি ভাই, আসেন সবাই ভাই, কি বলেন ভাই, ইউরোপা লিগ জিতলে কি আমরা হালান্ডকে পাবো? রিয়েলিস্টিক্যালি বললে অবশ্যই পাবো না আমরা। হালান্ডকে পাওয়ার জন্য ওই একটা মিম আমি দেখতেছিলাম যে ফির হেরাফেরির মিম দেখতেছিলাম, যে সবাই টাকা নিয়ে করতেছে আর কি। এর মধ্যে আর্টেটাকে দেখাচ্ছিল যে গেন্দ্রিজি প্লাস কি এক কাজ এক চাল নাকি জানি, 20 কেজি চাল। সো আর্সেনাল ওই চ্যাম্পিয়ন্স লিগ পাইলে আর্সেনাল ওই একদিনে আমাদের মিররের সামনে আসলে আমি আমার ফেসই থাকবে। আমি কালকে রণবীর সিং হয়ে যাব না, সো আই মিন অ্যাম্বাসেডর হয়ে যাব না। সো ইটস রিয়েলিস্টিক্যালি বললে আসলে আমরা যেই সব আলোচনা করতেছি আমরা একে চাই না, একে বাদ দিয়ে দিব। ওই যে হিমেল ভাই যেটা বললো যে দিন শেষে সিজন শেষে দেখা যাবে যে আমরা আমাদের চুল ছিটতেছি যে কিছুই হয় নাই। সো আমরা আমরা তখনও হোল্ডিং কে রেখে দিছি, আমরা তখনও জাকাকে রেখে দিছি, জাকাকে লেফট ব্যাক খেলাচ্ছি, তখন আমাদের স্ট্রাইকার নাই, আমরা লাকাসেটকে দিই। ইট কুড অল হ্যাপেন। আর ভাই এখানে একটা জিনিস মনে রাখা ভালো, যে যদিও আমরা হচ্ছে ইউরোপা লিগ জিতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখতেছি, কিন্তু এখানে আমি একটা রিয়েলিটি চেক দিয়ে রাখি যে হচ্ছে আর্সেনালের যে অবস্থা, আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো আমাদের অবস্থা নাই। আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেললে টপ 16 সর্বোচ্চ যেতে পারি, ওটাও যেতে এখন পারবো না, এর বেশি আমরা যেতেই পারবো না। আপনি যদি দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের কথা দেখেন, তারা চ্যাম্পিয়ন্স লিগে গেছে কিন্তু ভাই তারা কিন্তু যেতে পারে না বিশ্বকাপ, কারণ তারা হচ্ছে লিগে ভালো করতেছে কিন্তু এখনো ওই পজিশনটাই জানি। আর্সেনালের অবস্থা কখনো চ্যাম্পিয়ন্স লিগে মানে কম্পিট করার মতো টিমে আমাদের অবস্থা নাই ভাই, এটা হচ্ছে বাস্তব। এবং গড ফরবিড যে আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলিও, আমাদের ড্র এর পরে আমরা যদি দেখি যে একটা বড় গ্রুপ বায়ার্ন মিউনিখ বা মাদ্রিদের সাথে পড়ছি, পিএসজির সাথে পড়ছি, ইট উইল বি এ হিউমিলিয়েশন যদি এই টিম নিয়ে আমরা কম্পিট করি। মানে ওই হিউমিলিয়েশনের আমাদের দরকার নেই। আমরা সত্যি কথা বলতে আমাদের রিসেন্ট ফর্ম কিন্তু ভিক্টিমের সাথে অনেক ইমপ্রুভ হয়েছে। আমরা কিন্তু না রিসেন্ট বলতে পারি কি বলে, একমাত্র খালি লিভারপুলের ক্ষেত্রে আমরা উই ওয়ার জাস্ট ভেরি ক্লুলেস, বাট আপনি যদি বাদবাকিগুলো দেখেন আমরা কিন্তু ওরকম ভাবে ব্যাটার্ড হই নাই ভাই। আই আন্ডারস্ট্যান্ড। এটা আমরা শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলোকে নিয়ে আমরা বলতেছি। আমাদের সামনে একটা বড় ম্যাচ আছে চেলসি, আমরা দেখি, এবং চেলসির যে ফর্ম আমি দেখি না। আজকে ফুলহামের রেজাল্টের পরে আমি দেখি না যে চেলসির সাথে আমরা পয়েন্ট বের করে আসতে পারবো। বাট ইফ উই এক্স্যাক্টলি এভারটনের সাথেও আছে, এভারটন আছে সামনে, নেক্সট ম্যাচই মনে হয় এভারটনের সাথে। সো ইফ উই ডু গেট সাম পয়েন্টস এগেইনস্ট এভারটন অথবা চেলসি, ইট উইল বি আ ভেরি হিউজ বুস্ট এবং লাকি বলবো। আচ্ছা, যাই হোক, আমরা অনুষ্ঠান আর লম্বা করবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আবার কোন একটা এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।